আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। তো এই জায়গায় প্রিয় অন রেখা, বাকি সময় মিউট রাখেন। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অন করে নিন, সমস্যা নাই। আমার কথা কি শোনা যায়? একজন বললেন। তো স্যার আজকে বিষয়গুলো কি, আজকের বিষয় কি সেটা তো আমরা জানি। তো আজকে আমরা রিভিশন ক্লাসের ৪র্থ নাম্বার ক্লাসটা করব স্যার। ক্লাস শুরু করার আগে 1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে স্যার যে আসলে কি মানুষের ব্যক্তি জীবনে অনেক ফিলিং থাকে। যে আমি আপনাদের অভিনয় করে দেখাই, আমি নাট্য দলে ছিলাম এককালে কলেজের মধ্যে। তো ব্যক্তি জীবনে আমি অভিনয় করে দেখাই, যদি মন ভালো থাকে অভিনয় করে দেখাই, ফান করি। তো আজকে আমার একটু আপসেট, তো এই ক্ষেত্রে স্যার একটু তাড়াহুড়ো করে পড়াবো, মাঝে মাঝে একটু চিল করার চেষ্টা করবো যাতে আপনারা পড়া বুঝেন। কিন্তু স্যার আমি বুঝি যে কখন অনেকখানি ফান করতে হবে, কখন কম ফান করলে পড়াটা তাড়াতাড়ি বুঝবেন। কথা বুঝছেন? তো বেশি ফান করলে আপনারা ভাইবেন না যে এটা ভাইয়ের মনে হয়, মানে আমার ঠিক আছে, এটা আমার নেচার, কিন্তু ভাইবেন না যে ভাইয়ের পড়ার দিকে পিছিয়ে যেতেছে। ভাইয়ের যদি পড়ার দিকে গুরুত্ব না থাকতো, লেন্থ বড় করতো না, আর আপনাদের একটু টাইম নেওয়া পড়তো না। আমার ভাই অনেক ডেডিকেশন নিয়ে ক্লাসগুলো করাই। আপনারা আমার সম্পদ। কথা বুঝছেন? আপনারা একটা ভালো রেজাল্ট করবেন, আপনারা বলবেন জীবনে কারোর লিগা ভালো রেজাল্ট করছে, আমার লিগা মনে করবেন, আমার লিগা দোয়া করবেন, কারণ এই রেজাল্ট আপনি সারা জীবন থাকবো। আপনি অর্থনীতিতে ভালো করলেন, সারা জীবন আপনার কাছে রেজাল্টটা থাকলো, আপনি আমার লিগা দোয়া করলেন, এই দোয়াটা আপনি কিয়ামতের আগ পর্যন্ত করতে থাকবেন। এটা হইল গিয়া স্যার সাদাকায়ে জারিয়া। কথা বুঝছেন? আমি একজনের ফ্রি শিক্ষা দিলাম, সে বিনিময়ে সে যদি শেখে, হ্যাঁ, তার মানে কি অফলাইনে আমি ফ্রি শিখাই না, অফলাইনে আমি খুব কস্টলি পড়াই, অনেক কস্টলি পড়াই। তার মানে কি স্যার, অফলাইনে আমার রিজিক চলে, আর এটাতে আমি আপনাদের সহায়তা করতেছি, যেটা দিয়ে আমার কি চলবো, আখেরাত চলবো। তো এই চিন্তাধারায় পড়াইতে যাই হোক স্যার, অনেক কথা বললাম, আমি শুরু করে দিই ক্লাস, বেশি মানে বক বক না করে। তো আজকের পড়াটা কোন অধ্যায়ের উপর প্রিয়া বল? অধ্যায়ের নাম ক? আজকে লাস্ট, অর্থাৎ আমাদের রিভিশনের লাস্ট ক্লাস। কথা বুঝছেন স্যার? তো এই ক্ষেত্রে স্যার আনিকা আমারে বলেন তো স্যার, আনিকা মুদ্রাস্ফীতিতে সমস্যা ছিল এর আগে? ইনশাল্লাহ ইনশাল্লাহ এর হবে না স্যার। হ্যাঁ স্যার, এরপরে প্রথম পত্রের 2য় অধ্যায়টাই ধরবো, যেটা করলে অন্তত পক্ষে কেউ পাশ করে যেতে পারে। কথা বুঝছেন? আমি আবারও বলে দিই, এরপরে প্রথম পত্রের 2য় অধ্যায় ধরবো। বুঝছেন কাকা? আচ্ছা আসেন। আবার কাকা ভাগনা এদিকে এদিকে আবার কিছু মনে করে না স্যার। না, এটা রবিবার না, রবিবার, ইনশাল্লাহ রবিবার। কারণ শুক্রবারে আল্লাহ যদি আমার সুস্থ রাখে, কোনো রিজন না থাকে, তাহলে আমি এই মানে 2য় পত্রটা শেষ করে দেবো। বলছিলাম কি 21-22 তারিখের মধ্যে 2য় পত্রের ফুল অ্যান্ড ফাইনাল ফিনিশিং চাই আমি। ওকে, এটা মাথায় রেখেন। তো 7ম অধ্যায়। আচ্ছা আসেন 7ম অধ্যায়টা একটু শেষ করি কাকু। আচ্ছা যাই হোক স্যার, আহো বাতি যাও, শুরু করি। 7ম অধ্যায়ের নাম কি আনিকা কন? 7ম অধ্যায়ের নাম কি বলতে পারবেন? বলেন। আচ্ছা, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি। আচ্ছা, স্ফীতি শব্দটার মানে কি বলতে পারবেন? মুদ্রাস্ফীতির ইংরেজিতে বলে ইনফ্লেশন। ইনফ্লেশন। কথা বুঝছেন? আচ্ছা, মুদ্রাস্ফীতি শব্দটার মানে কি স্যার? স্ফীতি শব্দটার মানে না হইলে ফুইলা ফাইপা উঠা। অর্থাৎ কি, ওই যে নদী যেমন ঢেউ উতলে পড়ে না স্যার, এটাকে কি বলে স্যার? স্ফীতি হওয়া বা কি ফুইলা ফাইপা উঠা বোঝায়। আমি কি বুঝাইতে পারছি? তো এই যে স্ফীতি শব্দের অর্থ কি? বেড়ে যাওয়া বা ফুইলা ফাইপা উঠা, বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। ওই যে আবার এই স্ফীতি মানে আবার ওইটাও ভাবতে পারেন স্যার, মাসুদ তুমি কিন্তু মাসুদ ভালো হয়ে যাও, ওইটাই লেগে স্মৃতি, যে মাসুদ বারবার মুদ্রার মতন ফুইলা ফাইপা বা বাইরে উঠে। কথা বুঝতে পারছেন? তো মাসুদ ভালো হয়ে যাও, তোমাকে অনেক সুযোগ দিয়েছি। তো মুদ্রা শব্দের অর্থ কি? অর্থ বা টাকা। অর্থাৎ কি এই মুদ্রাস্ফীতি দিয়ে কি বুঝিতে চাইতেছে স্যার? বুঝিতে চাইতেছে যে কি টাকার পরিমাণ বাইরে যাওয়া। আমরা একটা নামই এটার ধারণা বা গ্রান পেয়ে গেছি গা। কথা বুঝতে পারছি স্যার? তো মুদ্রাস্ফীতি কাকে বলে এটা বোঝানোর আগে কিছু বেসিক জিনিস দরকার। প্রিয়া আসস, তো মুদ্রাস্ফীতি কাকে বলে এর জন্য কিছু বেসিক জিনিস আছে। বেসিক জিনিসগুলো যদি ক্লারিফাই না করি তাহলে আপনি শিখতে পারবেন না। তো এই মুদ্রাস্ফীতির যদি এক কথায় বলতে চাই, মানে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো। আগে বাচ্চাদের মতো বোঝায় নেই, আস্তে আস্তে করে বোঝাই দিব আপনাকে, পরবর্তীতে কি অ্যাডভান্স লেভেলে যাব। তো আস্তে আস্তে যদি বোঝাইতে যাই, আমি বলি আপনারে যে মুদ্রাস্ফীতি কাকে বলে, একবারে বাচ্চাদের মতো বোঝাই। বর্তমান সময় মুদ্রাস্ফীতি চলতেছে, তাহলে বর্তমানের সময়ের দিকে যদি একটু তাকান তাহলে কি বলবেন? আমি অনেক টাকা দিয়ে অল্প জিনিস পাইতেছি, এটার নামই মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি কাকে বলে যদি বাচ্চাদের মতো বলতে যাই, অধিক টাকায় অল্প জিনিস ক্রয় করা গেলে তাকে মুদ্রাস্ফীতি বলে। এটা লোকে আপনাদের বর্তমান সময়ে মিল রেখা একটা কথা বললাম, যেটা মুদ্রাস্ফীতির সংজ্ঞা। এটা লোকে নর্মাল একটা সংজ্ঞা, সবাই যাতে বুঝে কি স্যার? অল্প টাকায় বেশি জিনিস কেনা, অল্প টাকায় বেশি জিনিস, বেশি জিনিস বলে, অল্প টাকায় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে কি একটু আগে যেটা বলছি, বেশি টাকা অল্প জিনিস কেনা, বর্তমানে যেটা বেশি টাকায় অল্প জিনিস কেনা, অল্প
জিনিস কেনা, এটার নাম মুদ্রাস্ফীতি। এখন আমি অ্যাডভান্স ভাবে বোঝাবো একবারে, জিনিস কেনাকে মুদ্রাস্ফীতি বলে। কথা বুঝতে পারছেন? এটা হইলো গিয়ে কি, বাচ্চাদেরা যারা বুঝবে, যে আপনি যেমন আগে একটা রুটি কিনতেন 5 টাকা দিয়া, এখন আপনি সেই রুটিটা কিনতেছেন 10 টাকা, তার মানে কি 5 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে কিনতেছেন, বেশি টাকা অল্প জিনিস কিনতেছেন, এটার নাম মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির আরেকটা ছোট্ট নাম আছে, সেটা কি জানেন? ক্রয় ক্ষমতা হ্রাসকে মুদ্রাস্ফীতি বলে। আগে বেশি কিনতে পারতেন, এখন কম কিনতে পারতেছেন, এটা বলে কি, ক্রয় ক্ষমতা হ্রাস। এটারে কি বলে স্যার? ক্রয় ক্ষমতা হ্রাস বা কমে যাওয়া, হ্রাস বা কমে যাওয়া, হ্রাসকে মুদ্রাস্ফীতি বলে, ডট ডট মুদ্রাস্ফীতি বলে। এটা কি নর্মাল কথা, এক কথায় কথা বলছি। কিন্তু মুদ্রাস্ফীতি পড়তে হইলে আপনার 3টা জিনিস জানতে হবে। আনিকা বলতে পারবেন এই 3টা কি কি? যদি আমার বিগত ক্লাস না করেন, বল কি কি, বল কি কি স্যার? হ্যাঁ স্যার, মুদ্রাস্ফীতির জন্য কি স্যার এক জানতে হবে স্যার, দাম। দাম ইংরেজিতে কি বলে বলেন তো? দাম ইংরেজিতে প্রাইস, PRICE, প্রাইস। আচ্ছা প্রিয়া, অর্থের যোগান ইংরেজিতে কি বলে বলেন? কি কি? হ্যাঁ 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 হ্যাঁ, মুদ্রাস্ফীতি আমি এটা পড়াবো, সমস্যা নাই স্যার। হুম, ঠিক আছে। কিন্তু স্যার আপনি যেটা সবাই জন্য বোঝে, মানে অর্থনীতির ভাষায় বলতে পারি, অর্থনীতি মুদ্রাস্ফীতি ইজ ডিফাইন, মুদ্রাস্ফীতি ইজ ক্যান ডিফাইন্ড হয় মানি সাপ্লাই ইজ ইনক্রাইস্ট, মানে এর ইংরেজিতে অনেকগুলো আছে, সংজ্ঞা আছে, মুখস্থ করছিলাম। আমি বলতে পারি ইংরেজির, মানে মানে ইংরেজিতে ভালো না, মানে ডেফিনেশন দিতে পারি, কিন্তু আপনারা বুঝবেন না, যেটা বাচ্চাদের মতো সার্বজনীনভাবে বুঝবেন সেটা বলি। কারণ অর্থনীতিবিদেরা যে ইংরেজিটা বলছে, যেমন একটা জিনিস মাথায় রাখবেন, যেটা মানে সাব্বির বলছে যে ভাই আমি অর্থনীতির বিদের মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা দিতে পারবো কিনা, এরকম কোনো কিছু সাব্বির? হ্যাঁ অনেক, যেমন আমি বলি স্যার, যেমন ল্যাশেসেস, তারপরে লেগে ফিশারেস, তারপরে লেগে কি স্যার মার্শালের, তারপরে লেগে কি স্যার, মানে এইসব বিজ্ঞানী গুণ মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছে। এখন আপনার প্রশ্ন কি স্যার, আমি কি মুদ্রাস্ফীতি নিয়ে স্পেসিফাইকলি ওই বিজ্ঞ অর্থনীতিবিদের কি করতে পারি, সংজ্ঞা কি দিতে পারি, এমন কোনো কিছু? হ্যাঁ আপনি ওই সংজ্ঞাগুলো দিতে পারেন, কিন্তু ওই সংজ্ঞাগুলো যদি আপনি দেন না, তাহলে কি আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা রেজাল্ট পাইবেন না। কারণ ওই যে অর্থনীতিবিদ আছে, ল্যাশপিয়ার্স বলেন, ফিশার বলেন বা মার্শাল বলেন, ওই সকল অর্থনীতিবিদেরা আছে না, আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি বা অ্যাপ্রক্সিমেটলি স্যার করতে পারে নাই। কি বলে যে ওইসব লেগে ইংরেজিগুলারে ডেফিনেশন করে আমরা বাংলায় বানাইছে। মূলত কি ওনাদের যে সংজ্ঞাগুলো, ওই সংজ্ঞাগুলো আপনি যদি নিজের বর্ণনায় দিতে যান না, তাহলে আপনি প্যাচ বাইজা যাবেন। তো এটা সহজ ভাষায় আমরা যেভাবে উপস্থাপন করতে পারি সেটাই ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি একজন বিজ্ঞানীর নাম বা বিজ্ঞানীর বিষয়টা, অর্থনীতির বিজ্ঞানীর নামটা বইলে একটা অর্থনীতির সংজ্ঞা দেন, তাহলে স্যাররা ওইটার প্যাচ ধরবে যে আপনি কি ওইটা অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারছেন কিনা। কথা বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে স্যার মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা যেটা, সেটা আমি একটু আপনাদের বলি। হ্যাঁ, মুদ্রাস্ফীতির জন্য 3টা জিনিস আপনার জানতে হবে। একটা হইল গিয়ে প্রাইস, আরেকটা হইল গিয়ে কি অর্থের যোগান। প্রিয়া বলেন তো অর্থের যোগান ইংরেজিতে কি বলে? অর্থের যোগান, হ্যাঁ রে সোনারে আমার, অর্থের যোগান ইংরেজিতে বলে হইল গিয়ে কি, মানি সাপ্লাই। মানি সাপ্লাই, SUPPLY, সাপ্লাই। আরেকটা হইল গিয়ে কি স্যার, একটা হলো দাম, প্রাইস, অর্থের যোগান, আরেকটা কি স্যার, আরেকটা কি অর্থের মূল্য। ঠিক আছে স্যার, অর্থের মূল্য, যার ইংরেজিতে বলে কি স্যার, ইংরেজি বলে কি, ভ্যালিউ অফ মানি। কি বলে স্যার? ভ্যালিউ অফ মানি, ভ্যালু অফ মানি বলে। মানে অর্থের মূল্য। ওরে বাবারে, সময়ের মূল্য গেছে গা, ওরে আমার সোনারে। আচ্ছা যাই হোক স্যার, অর্থের মূল্য। তো প্রাইস কি, মানি সাপ্লাই কি, আর অর্থের মূল্য কি? প্রাইসে ইংরেজিতে শর্টে কি বলে স্যার? পি। আর মানি সাপ্লাইরে কি বলে স্যার? MS। আর ভ্যালু অফ মানির সংক্ষেপে কি বলে স্যার? VM। এখন 3টা জিনিস আপনার কাছে কি একই মনে হইতেছে, তাই না স্যার? যে দাম একই জিনিস, অর্থের যোগান বলতে একই জিনিস বুঝি, অর্থের মূল্য বলতে কি আমরা একই জিনিস বুঝি, কিন্তু 3টার মধ্যে ডিফারেন্সই কি? আমি কি বুঝতে পারতেছি স্যার? তো এই 3টা জিনিসের ডিফারেন্সই বুঝতে হলে আপনারা কি বুঝতে হবে স্যার? এই 3টা জিনিসের একটা উদাহরণ দিতে হবে, তাহলে আপনি বুঝবেন 3টা জিনিসের মধ্যে ডিফারেন্সই কি। বুঝতে পারছি স্যার? তো দাম কাকে বলে? দাম কি জিনিস? দাম হইল গিয়া কোনো কিছুর প্রতিদান মূল্য। প্রতিদান মূল্য কি স্যার? যেমন আপনি যদি একটা কলা খান, কলার বিনিময়ে যে টাকাটা দেন সেটা হইলো প্রতিদান। আমার কথা বুঝছেন? বলতে কি স্যার, দাম বলতে বোঝা হইল গিয়ে কি, প্রতিদান মূল্য। দাম বলতে কি বোঝায় স্যার? প্রতিদান মূল্য। তো এখন আমি বলি স্যার, দাম কাকে বলে? দাম কাকে বলে স্যার? দ্রব্যের প্রতিদান মূল্যকে দাম বলা হয়। দাম কাকে বলে স্যার? দ্রব্যের প্রতিদানকে বা প্রতিদান বা পরিতোষককে, প্রতিদানকে দাম বলা হয়। দাম
বলে। আমি কি বুঝতে পারছি স্যার? দ্রব্যের প্রতিদানকে কি বলে স্যার? দাম বলে। ক্লিয়ার স্যার? না বুঝলে বলেন। দ্রব্যের প্রতিদানকে দাম বলে। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গায় যেমন উদাহরণ কি দিতে পারি স্যার? উদাহরণ হইল গিয়ে কি স্যার? উদাহরণ হইল গিয়ে কি স্যার? একটা কলম 5 টাকা, 5 টাকা। আমার কথা বুঝছেন স্যার? এই 5 টাকা কি স্যার? দ্রব্যের দাম। ক্লিয়ার? না বুঝলে বলেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে দ্রব্যের প্রতিদানকে দাম বলে। ডান? ওকে, আচ্ছা গেল। তাহলে অর্থের সাপ্লাই কি স্যার? অর্থের মজুদকে অর্থের দাম বলা হয়। অর্থের মজুদকে অর্থের দাম বলা হয়। অর্থের মজুদ কি স্যার? একটু খেয়াল করেন। অর্থের মজুদকে এটা বুঝে বলে আগে লিখি। অর্থের মজুদকে অর্থের যোগান বলে। অর্থের যোগান বলে। অর্থের যোগান বলে। আচ্ছা স্যার, অর্থের মজুদ কি স্যার? আমি যদি আপনাদের বলি, যেমন আপনার কাছে আগে ছিল 5 টাকা, এখন আপনার কাছে 20 টাকা আছে, 5টা 5 টাকার নোট আছে। তাহলে এই জায়গায় দেখেন, খেয়াল করেন, আপনার কাছে আগে ছিল 5 টাকার একটা নোট। 5 টাকার কয়টা নোট স্যার? 5 টাকার একটা নোট। এখন আপনার কি আছে স্যার? 5 টাকার 5টা নোট, 5টা নোট। কথা বুঝছেন স্যার? তো আমার কথা বুঝছেন স্যার? দেরি হবে? হ্যাঁ স্যার, দেরি হবে, আমি অনলাইন ক্লাস করতেছি তো। আচ্ছা ঠিক আছে স্যার, তো এখন স্যার আগে খেয়াল করেন, অর্থের মজুদ কি স্যার? আগে ছিল 5 টাকার একটা নোট, এখন আপনার কাছে কি আছে স্যার? 5 টাকার 5টা নোট। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে বলেন। বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় স্যার অর্থের মজুদ কি? আগে ছিল একটা নোট ছিল, এখন কয়টা নোট আছে আপনার কাছে? 5টা নোট। তাহলে অর্থের মজুদ কয়টা স্যার? 5টা নোট। এই জায়গায় আমি কি বুঝতে পারছি? অর্থাৎ আপনি আগে ইনকাম করতেন, উদাহরণ দিলে বুঝবেন, আগে আপনি ইনকাম করতেন 5,000 টাকা, এখন আপনি ইনকাম করতেছেন, বা আপনার বেতন 10,000 টাকা, বা আপনি আগে ইনকাম করতেন 5,000 টাকা, এখন 50,000 টাকা। তার মানে কি? তার মানে হইল গিয়া স্যার, আপনি অর্থের মজুদ বাড়ছে। আপনার কি? অর্থের মজুদ বাড়ছে। আমি কি বুঝতে পারছি স্যার? আমি কি বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি তো, অর্থের মজুদ বাড়ছে। আচ্ছা এখন আমি বলি স্যার, তাহলে দেখেন, দাম বলতে হলে অর্থের প্রতিদান মূল্য, আর মানি সাপ্লাই বলতে কি স্যার? অর্থের মজুদ। ক্লিয়ার স্যার? না বুঝলে বলেন। কথা বুঝছেন স্যার? ক্লিয়ার? আচ্ছা এখন আসি, অর্থের মূল্য কি স্যার? অর্থের মূল্যের একটা সূত্র আছে। সূত্রটা কি জানেন? অর্থের মূল্যের সূত্রটা হইল গিয়া 1/p। 1/p, এই জিনিসটা আমি বোঝায় বলতেছি স্যার, আপনারা বুঝবেন, ঠিক আছে? সূত্রটা কি? 1/p, অর্থের মূল্য। তাহলে অর্থের মূল্য কাকে বলে স্যার? অর্থের মূল্য হইল গিয়া, উদাহরণ দিই, যে আপনি, হ্যাঁ স্যার, হ্যাঁ একটু বাচ্চাদের মতো বোঝাই আমি জিনিসটা, যে প্রতি টাকায় ঠিক আছে, কিন্তু আমি এমনি বোঝাই, যেমন 1 টাকা দিয়ে, আচ্ছা সব টাকার সবচেয়ে ক্ষুদ্রতম একক বলতে আমরা কি বুঝি? মানে টাকা সবচেয়ে ছোট জিনিস কি স্যার? টাকা সবচেয়ে ছোট এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু আর পয়সা না, এখন পয়সা চলে, এখন চলে 1 টাকা, আগে চলতো পয়সা। কথা বোঝেন নাই স্যার? তাহলে 1 টাকার মধ্যে ধরেন আগে আপনি 2টা লজেন্স কিনতে পারেন, এখন কোনো মূল্য নাই। কথা বুঝছেন? আপনারে 1 টাকার বদলে এখন ভিক্ষুকে যদি 1 টাকা দেওয়া হয়, ভিক্ষুক ব্লাইন্ড চেক বাই করে, যে তোরা 10 টাকা দিলাম, যে খুশি থাক, তুই আমার 1 টাকা দিস, আমি তোর 10 টাকা দিলাম। তো এটা হইল গিয়ে স্যার 1 টাকা। এখন খেয়াল করেন স্যার, তো আমি এক একক কেন ধরতেছি? যেমন আমি বলি, কারো গতি ধরতে হলে কি বলি আমরা স্যার? প্রতি মিনিটে সে কতটুকু দৌড়াইতেছে, কথা বুঝেন? বা প্রতি সেকেন্ডে কতটুকু দৌড়াইতেছে। ঠিক তেমনি 1 টাকা আগে পেতেন আপনি 2টা চকলেট, তার মানে কি? এখন আপনার চিন্তা করেন, 1 টাকায় দিতেছে 1টা চকলেট, তার মানে কি? আগে 2টা চকলেট পাইতেন, এখন 1টা চকলেট পাইতেছেন, তার মানে কি? আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে গা। আগে 1 টাকায় যে পরিমাণ পণ্যদ্রব্য পাইতেন, এখন 1 টাকায় সে থেকে কি কম পরিমাণ পণ্য কিনতে পারতেছেন। অর্থাৎ এটারে বলা হইল কি? ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য। অর্থের মূল্য কি? প্রতি টাকা আপনি কতটুকু কিনতে পারতেছেন। আমি কি বুঝতে পারতেছি স্যার? আগে দেখেন, খেয়াল করেন স্যার, আগে আপনার 1 টাকা পাইতেন কয়টা? ধরেন আপনি আগে আপনার বেতন ছিল, ধরেন আমি বলি একটা দ্রব্যের দাম, যেমন কলমের দাম 2 টাকা ছিল। কথা বুঝতে পারতেছেন? তাহলে 2 টাকা ছিল, তাহলে আপনি 1 টাকায় কতটুক পাইতেন, বা কলম 1 টাকায় কতটুক পাইতেন? তাহলে কিভাবে লিখবো স্যার? 1/2। তাহলে আপনি কতটুকের কলমের সুবিধা পাইতেন? 0.5। কথা বুঝছেন? অর্থাৎ 1 টাকা আপনি ওই কলমের কতটুকু কিনতে পারতেন? 0.5 বা 50, যেটারে বলি। আপনি যখন কলমের দাম 2 টাকা থেকে কলমের দাম 5 টাকা হয়ে যাবে গা, তখন কি হয়ে যাবে স্যার? তখন সূত্রটার ভিতরে বসে, কারণ এই জায়গায় নিচে কি থাকে স্যার? পি। সূত্রে কি থাকে? পি, অর্থাৎ দাম। তো এখন যদি দামের থেকে 2 টাকা থেকে কয় টাকা হয়ে যায়? 5 টাকা হয়ে যায়। তার মানে কি? এখন পি ছিল তখন 2, এখন কত হয়ে যাবো? পি এর জায়গায় যাবো 5। অর্থাৎ এখন আপনি কতটুকু পাইতেছেন? খেয়াল করেন, এখন পাইতেছেন হলে 0.25, মানে 0.20। তার মানে কি স্যার? খেয়াল করেন স্যার, এই জায়গায় 1 টাকা আপনি আগে
50 পয়সার মতন সুবিধা পাইতেন, আর এখন আপনি 1 টাকায় কতটুকু সুবিধা পাইতেছেন? 20 পয়সার মতন। আমার কি কথা বুঝতে পারছেন? না বুঝলে বলেন। কেউ যদি এদিকে না বুঝেন আমারে বলেন। তাহলে অর্থের মূল্য কাকে বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয়। অর্থাৎ আগের থেকে ক্রয় ক্ষমতা বাড়ছে না কমছে? আগের থেকে বেশি ক্রয় করতে পারতেছেন না কম ক্রয় করতে পারতেছেন? এই ক্রয়ের যে ক্ষমতাটা সেটারে কি বলে স্যার? অর্থের মূল্য। লেখেন অর্থের মূল্য কাকে বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। জায়গা নেই, আমি মুছবো, আপনি একটা স্ক্রিনশট নিন। অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। আমি কি বুঝতে পারছি? ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে। এখন স্যার 3টা জিনিস আমি বুঝলাম। কোনো জিনিসের দাম অর্থাৎ কিনতে গেলে যে খরচটা পড়ে সেটার বলে অর্থের দাম বা প্রতিদান মূল্য। আর অর্থের যোগান বলতে কি বোঝায়? যে আপনার কাছে আগে নোট আসছিল কয়টা, এখন নোট আছে কয়টা। আর অর্থের মূল্য বলতে কি? আপনি 1 টাকা দিয়ে কতটুকু কিনতে পারতেছেন, এটারে অর্থের মূল্য বলে। ক্লিয়ার? না বুঝলে বলেন। এদিকে প্রিয়া, আনিকা, সাব্বির, যার কোনো সমস্যা থাকে বলতে পারেন। ক্লিয়ার? আমি লক করে দিই। আচ্ছা ঠিক আছে স্যার, এখন আমি একটু মুছবো। স্ক্রিনশট নিছেন প্রিয়া? আচ্ছা স্যার, এখন আমি মুছতেছি সুন্দর করে কিউট করে। সেটা হইলো গিয়ে আমি লেখা এই এতটুকু কথা লাগবো, ঠিক আছে? মানে কি মুদ্রাস্ফীতি কাকে বলে এতটুকু কথা রাখবো। এখন আমি বলি স্যার, একটু খেয়াল করেন স্যার। তো এই জায়গার মধ্যে আমি 3টা হেডলাইন দিলাম। পি, আরেকটা কি স্যার? MS মানি সাপ্লাই, আরেকটা কি দিলাম স্যার? VM মানি ভ্যালিউ। খেয়াল করেন মুদ্রাস্ফীতি কখন ঘটে বা মুদ্রাস্ফীতি ঘটার এই 3টার মধ্যে একটা প্রধান কারণ থাকে। কোনো একটা নির্দিষ্ট সময় যদি দাম বাড়ে, খেয়াল করবেন দাম বাড়বে, অর্থের যোগানও বাড়বে, মানুষের কাছে টাকাও বাড়বে, কিন্তু কি হয়ে যায় স্যার? অর্থের মূল্য কমে যায়। এই অবস্থায় মুদ্রাস্ফীতি বলে। এই অবস্থায় কি বলে স্যার? মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ এই 3টার মধ্যে ভাইয়া, এই 3টার মধ্যে যে কোনো একটাই যদি কোপ লাগে তাহলে ইসকো লাগা ডালা তো লাইভ জিঙ্গা লালা। মানে কি এই 3টার মধ্যে 3টা যে কোনো একটা যদি দেখেন ঘটনা ঘটতেছে বা 3টার মধ্যে একটা ঘটনা ঘটতেছে তাহলে বুঝবেন ওই জায়গায় মুদ্রাস্ফীতি গইটা গেছে। কাকা গইটা গেছে মুদ্রাস্ফীতি। যেমন বলি বর্তমান সময়ে দাম বাড়তেছে কি বাড়ে নেই বলেন? বর্তমান সময়ে দাম বাড়তেছে, বাড়তেছে। তার মানে কি স্যার? বর্তমান সময়ে দাম বাড়তেছে মানে কি মুদ্রাস্ফীতি হইতাছে। মানুষের বেতন পাইতো আগে 5,000 টাকা, এখন মানুষ বেতন পাইতেছে 10,000 টাকা, এরপরও চলতে পারতেছে না। তার মানে কি বর্তমানে দামও বাড়তেছে, মানুষের বেতনও বাড়তেছে, অর্থাৎ কি অর্থের যোগানও বাড়তেছে, কিন্তু জিনিসপত্রে কি আগের থেকে কম কিনতে পারতেছেন। আগে 5 টাকায় যেই আইসক্রিমটা পাইতেন এখন ওই 5 টাকায় ওই আইসক্রিমটা পাইবেন না। তার মানে কি অর্থের মূল্য কমে গেছে গা। আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে দেখেন এই 3টা জিনিস ঘটতেছে, তার মানে কি ওই জায়গায় মুদ্রাস্ফীতি হইতেছে। এই 3টা জিনিসের মধ্যে একটা ঘটনা যদি কোনো জায়গায় ঘটে তাহলে ওইটা কি মুদ্রাস্ফীতি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেই জিনিসটা ঘটে সেটা হলো গিয়ে দাম বৃদ্ধি। বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ঘটে স্যার? দাম বৃদ্ধি। না বুঝলে বলেন কেউ। তাহলে মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? মুদ্রাস্ফীতি এই 3টা জিনিসের দিকে তাকায় বলতেছে। মুদ্রাস্ফীতি কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট সময়ে দাম বৃদ্ধি পেলে, অর্থের যোগান বৃদ্ধি পেলে যদি অর্থের মূল্য হ্রাস পায় তাহলে ওই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। আনিকা বলেন তো বা প্রিয়া বলেন তো মুদ্রাস্ফীতি কাকে বলে? কোন একটি নির্দিষ্ট সময়ে তাকে মুদ্রাস্ফীতি বলে। এটা হইলো গিয়া স্যার কি? এটা বলছিলাম হইলো গিয়া একটা সাধারণ কথা, উপরে যে কথাটা মুদ্রাস্ফীতি সংজ্ঞা দিছি, কিন্তু এখন যে সংজ্ঞাটা দিতেছি সেটা কি অ্যাডভান্স সংজ্ঞা। তাহলে মুদ্রাস্ফীতি কাকে বলে? কোন একটি নির্দিষ্ট সময়ে দাম ও অর্থের যোগান, শুধু যোগান না স্যার, শুধু যোগান বলতে বোঝা হইল গিয়া পণ্য, অর্থের যোগান বাড়লে এই যে দেখেন স্যার বাড়লে, তাহলে এই জায়গায় দেখেন অর্থের দাম এবং অর্থের যোগান বাড়ে কি যদি অর্থের মূল্য কমে যায় তাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি টাকা চিনিমিনি করে, ওইটাই লোক মুদ্রাস্ফীতি বলে। ওই যে সেদিনকে কে জানি বলছিল ভাই মুদ্রাস্ফীতি কাকে বলে, আমি বলছি ফকিন্নি হয়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এক কথায় উত্তর। কেউ যদি বলে মুদ্রাস্ফীতি কাকে বলে, শর্ট কথায় ফকিন্নি হয়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। আর তোর কাছে টাকা আছে মানে কি তোর কাছে টাকা থাকতো তুই ফকিন্নি, এটা হলো মুদ্রাস্ফীতি। আমার কথা বুঝছস? যেমন তোর কাছে আগে 1 টাকা দিয়া তুই চকলেট কিনতে পারতি, মানে 1 টাকা দিয়ে চকলেট তো দূরের কথা, মানে মোবাইলে 10 টাকা রিচার্জ করতে চায় না আমাদের এলাকায়, মানে কি তুই ফকিন্নি হয়ে গেছস, এটাই মুদ্রাস্ফীতি। এক কথায় উত্তর পাইছস? আমি মুছবো স্যার, আমি মুছবো, একটু স্ক্রিনশট নেন, বোর্ডে স্পেস কম তো, থালায় কই দিমু।
কথা বুঝছেন, প্রতিটা বাচ্চা আমার কাছে ফেভারিট। তো এই ক্ষেত্রে স্যার আমি যদি কারো লাগে ফান না করি বা কারো লাগে না করি, তাহলে আপনার পড়ায় মন লেখা মজা পাইবেন না রে বাপ। আমি মনে করেন দেন পড়াইতে আছি, তো বুঝতেছি হাই রে মাথার উপর দিয়ে ধাপ ধাপ করে যেতেছে। আমি যদি যখন অভিনয় করে দেয়, অ্যাক্টিং করে দেয় বা কোনো কিছু করে দেখে, তখন এই জিনিসটা আপনার সাথে ঘটে। আর যারা সামনের থেকে ভিডিও রেকর্ড দেখে তারা তো বুঝবে না, তারা ভাববে যে খালি বকবক করে। কিন্তু আমি যে পিসের 5 থেকে 10টা পোলাপাইন যে মনোযোগ দেওয়াই রাখছি, এটা তো বুঝবে না স্যার। যাই হোক স্যার, এখন আমি এত বকবক না করে কাজের কথা বলি। তো মুদ্রাস্ফীতি ঘটার একটা চিত্র আছে স্যার, চিত্রটা আমি একটু দেখাই স্যার, যারা বোঝেন কিনা আমার একটু বললেন। এটা একটা মুদ্রাস্ফীতির প্রকার বা কারণ, কিন্তু এই জায়গায় এই চিত্রটা লাগে। এই চিত্রটা না স্যার 3 জায়গায় আপনাদের বইতে আছে। এক হইল গিয়ে চাহিদার ক্ষেত্রে, আরেকটা হইল গিয়ে কি স্যার, আরেকটা হইল গিয়ে খাজনার ক্ষেত্রে, আরেকটা হইল গিয়ে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে। আমি এখন মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বুঝিতেছি, তাই অন্যদিকে বোঝানোর দরকার নেই, এটা বোঝেন। আচ্ছা আমি একটা কথা বলি স্যার, যারা দ্বিতীয় অধ্যায় করছেন, এই বেসিক প্রশ্নটা তো আপনার লাগবে, তাই আমি বলি। আচ্ছা চাহিদা বাড়লে কোন জায়গায় যায় রেখা বলেন তো? এটা চাহিদা রেখা না স্যার? আচ্ছা চাহিদা বাড়লে চাহিদা রেখা উপরে থাকে না নিচে থাকে বলেন তো আমারে? উপরে। চাহিদা রেখা উপরে থাকে, তার মানে কি চাহিদা রেখা যদি নিচের থেকে উপরের দিকে যায়, মানে কি এই জায়গায় ছিল, এই জায়গায় D1 হয়ে গেল গা, তাহলে কি চাহিদা বাড়ছে না কমছে? অবশ্যই চাহিদা বাড়ছে। চাহিদা রেখা উপরে গেলে কি স্যার? বাড়ে। আর চাহিদা রেখা নিচে গেলে কি স্যার? চাহিদা কমে। আমার কথা বুঝছেন স্যার? কমে। এটা মাথায় রাখবেন স্যার, এটা মাথায় রাখবেন। আবার যোগানের ক্ষেত্রে 3টা জিনিস আছে। যোগানের ক্ষেত্রে এই কথাটা কাউরে বলি নাই, খেয়াল করবেন। যোগান রেখা উপরে গেলে বাড়ে না নিচে গেলে বাড়ে বলতে পারবেন? মানে চাহিদার উল্টা, মাথায় রাখবেন। যোগান নিচে গেলে বাড়ে, তাহলে যোগান রেখা, এটা যোগান রেখা এমন হয় স্যার, তাহলে যোগান রেখা নিচে গেলে কি স্যার? বাড়ে, মানে উল্টা। কথা বুঝছেন? আর উপরে গেলে কি স্যার? যোগান রেখা। তাহলে S1 ছিল এটা, আর ধরেন এই জায়গায় D2 তে বলে গেছে, আর কি S2 এটা। কথা বুঝছেন স্যার? খেয়াল করবেন স্যার। তো এই জায়গায় উপরে গেলে কি স্যার? কমে। এখন একটা কথা মাথায় রাখেন স্যার, এই জায়গায় আরেকটা কথা মাথায় রাখেন, সেটা হলো গিয়া চাহিদা। এটা আমি কোনো ক্লাসে বলি না, আপনাদের বলতেছি। চাহিদা স্থির থাকলে এমনই থাকে, অর্থাৎ চাহিদা স্থির থাকলে কি উপরেও জানে নিচেও জানে, এটা বলে চাহিদা কি? চাহিদা স্থির। চাহিদা কি বলে স্যার? স্থির। এটা তো চাহিদা রেখা। কথা বুঝেন নাই স্যার? চাহিদা রেখা কি? স্থির। আমি কি বুঝাইতে পারছি স্যার? আর যোগান যদি স্থির হয় না, তাহলে যোগান এরকম সমান হয়ে যায়, অর্থাৎ লম্বালম্বি ভাবে হয়ে যায়। এটা বলে কি? যোগান স্থির। যোগান রেখা এমন স্থির হতে পারে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য দেখছেন? চাহিদা স্থির হইলে যা আছে তাই থাকে, কিন্তু যোগান স্থির হয়ে গেলে কি? সমান সমান হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে বললেন, কেউ যদি না বুঝেন তাহলে বলেন। বুঝছেন? এটা হলো বেসিক কথা, যেগুলো দিয়ে কাজে লাগবে সামনে। আচ্ছা স্যার একটু খেয়াল করেন তো, আমরা যখন ভারসাম্য করছি, ভারসাম্য করার ক্ষেত্রে চাহিদা রেখা এমন এমন ছিল না, আর যোগান রেখা কেমন ছিল স্যার? যোগান এমন ছিল। তার মানে কি স্যার? ভারসাম্য এই জায়গায় হয়েছে। ক্লিয়ার? ভারসাম্য এই জায়গায় করছে। দ্বিতীয় অধ্যায় যারা পড়ছেন, দ্বিতীয় অধ্যায় যারা পড়েন নাই তারা বাদ দেন, এটা বোঝানোর দরকার নেই। আপনি এইখানে আসেন, এখন বুঝবেন আপনি। এই জায়গায় মানে কি বলে, মুদ্রাস্ফীতির একটা চিহ্ন আছে। চিহ্নটা কি জানেন স্যার? কোনো একটা নির্দিষ্ট সময় যদি যোগান স্থির হয়ে যায়, অর্থাৎ ভারসাম্য, এই যোগান রেখাটা এখন কি হয়ে গেছে স্যার? স্থির হয়ে গেছে এরকম, অর্থাৎ বাড়েও না কমেও না। আমার কথা বুঝছেন স্যার? যোগান রেখা কি হয়ে গেছে স্যার? স্থির হয়ে গেছে গা। তাহলে যোগান রেখা স্থির মানে কি স্যার? একটু খেয়াল করবেন, এটা যোগান রেখা। আমি কি বুঝাইতে পারতেছি স্যার? ধরেন এই দিকে একটু খেয়াল করেন, যে যোগান বলতে বোঝাইল একটা সময়। এখন উদাহরণ দিবেন, এখন বুঝবেন। ধরেন একটা সময় কোনো এলাকার মধ্যে ইট 10,000-এর বেশি উৎপাদন করতে পারেন না, বা 10-এর বেশি, 10,000-এর বদলে শুধু 10 লেখা তুললাম, 10-এর বেশি উৎপাদন করতে পারেন না। আনিকা আমারে বলেন তো, এই যোগানটা কি স্থির হয়েছে কি হয় নাই? অর্থাৎ কি, আপনি যতই টাকা খরচ করেন, যতই মাটি আনেন, তেলে কি হয়ে যাবে? এটা স্থির। অর্থাৎ আপনি কি, আপনি 10,000-এর বেশি ইট উৎপাদন করতে পারবেন না, বা 10টার বেশি ইট উৎপাদন করতে পারবেন না। অর্থাৎ কি দেখেন, খেয়াল করেন, প্রথম হ্যাঁ যোগান কি হয়ে গেছে স্যার? এই জায়গায় স্থির। যোগান কি হয়ে গেছে স্যার? স্থির। অর্থাৎ কি, ও আর বাড়াইতে পারবে না, কমাইতে পারবে চাইলে, কিন্তু কি স্যার? আর বাড়াইতে পারবে না। অর্থাৎ যোগান কি হয়ে গেছে? এই জায়গায় স্থির হয়ে গেছে গা। খেয়াল করেন স্যার। এখন ধরেন প্রথম দিকে এই যোগান স্থির, এই 10টা ইটি 10 জন ব্যক্তি কিনতো, মানে 10 জন ব্যক্তির চাহিদা ছিল। আমি কি বুঝাইতে পারতেছি স্যার? 10 জন ব্যক্তির চাহিদা ছিল। কত টাকা করে কিনতো সে? 5 টাকা করে কিনতো। কারণ আমরা জানি নিচে থাকে চাহিদা যোগান, উপরে থাকে কি? দাম। উপরে থাকে কি স্যার? দাম, যারা বিগত ক্লাস করছেন। অর্থাৎ স্যার খেয়াল করেন, একটু খেয়াল করেন, 10 জন ব্যক্তি 10টা ইট কিনে কত টাকা করে স্যার? 5 টাকা করে। আমি কি বুঝাইতে পারছি স্যার? 10 জন ব্যক্তি 10টা ইট কিনে কত টাকা করে স্যার? 5 টাকা করে। এখন চিন্তা করেন, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। আচ্ছা পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে, ইট কি বেশি লাগবে না স্যার? অর্থাৎ নতুন 10 জন কাস্টমার যোগ হয়েছে। আগে 10 জন কাস্টমার ছিল, এখন নতুন 10 জন কাস্টমার যোগ হয়েছে। তাহলে কি চাহিদাটা বাড়বে না কমবে? আগে ছিল 10 জন, এখন 20 জন। তার মানে কি চাহিদা বাড়বে। তাহলে চাহিদা বাড়লে কই যায় স্যার? উপর দিকে। চাহিদা বাড়লে কই যায় স্যার? উপর দিকে। চাহিদা রেখা উপর দিকে গেল গা। ছেলে চাহিদা রেখা উপর দিকে গেছে গা, D2। ঠিক আছে, এখন চাহিদা বাড়ছে, মানে কি এখন 20 জন কিনতে আছে। খেয়াল করেন,
এখন ইট কিনতেছে কয়জন স্যার? 20 জন। এখন আমার বলেন যোগান কি বেড়ায় চাইলে বাড়াইতে পারবো? কারণ যোগান তো স্থির স্যার, 10টা ইট সে 10টা ইটে আর বেচার তো কোনো উপায় নেই। এখন সে বাধ্য হয়ে যাতে মানুষের যোগানের ইচ্ছাটা কইমা যায় বা চাহিদাটা কইমা যায়, আমার কথা বুঝছেন, বাধ্য হয়ে যাতে কি চাহিদা কইমা যায়, তখন কি সে বাধ্য হয়ে দাম বাড়াইতে হইব। বাধ্য হয়ে কি করতে হবো? দাম বাড়াইতে হবো। তেলে দেখেন একটু খেয়াল করেন স্যার, চাহিদা বাড়ার কারণে কি স্যার দামও বাড়ছে। এখন আমার বলেন তো এই জায়গায় মুদ্রাস্ফীতি হয়েছে কি হয় নাই? ওই যে আমি বললাম আমাদের 3টা সাইন, দাম বাড়লে, তারপর কি স্যার অর্থের যোগান বাড়লে, কথা বুঝছেন, আরেকটা লিখে অর্থের মূল্য কমলে মুদ্রাস্ফীতি। এই জায়গায় দেখেন দাম বাড়ছে, এই জায়গায় দাম বাড়ছে, তার মানে কি এই জায়গায় মুদ্রাস্ফীতি ঘইটা গেছে গা। মুদ্রাস্ফীতির এটাই দেওয়া আছে চিত্রে বইয়ের মধ্যে। মুদ্রাস্ফীতি এটা কি জনিত মুদ্রাস্ফীতি এটা পরে বলবো। তাহলে মুদ্রাস্ফীতির চিত্র কি এটা দেখেন স্যার, অর্থের যোগান স্থির হওয়ার কারণে যদি চাহিদা বাড়ার কারণে কি স্যার দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি ঘটছে। আমি বলছি 3টার মধ্যে যদি একটা ঘটে তাহলে কি মুদ্রাস্ফীতি। আমি কি বোঝাইতে পারছি না পারিনি? বলেন কেউ যদি না বোঝেন তাহলে বলেন। তাহলে এই যে 5 টাকা অতিরিক্ত দাম বাড়লো এটাই হলো মুদ্রাস্ফীতি। পণ্য কিন্তু 10টাই, অর্থাৎ কি আগে যে পরিমাণ পণ্য কিনছেন এখনো কি সেই পরিমাণ পণ্যই কিনতেছেন, কিন্তু কি এখন বেশি দামে কিনতেছেন। ওই যে বললাম দাম বাড়লে অর্থের মূল্য কমে যাবে, তাহলে জায়গায় অর্থের মূল্য কমছে কি কমে নাই? বলেন তো অর্থের মূল্য কমছে কি কমে নাই? তাহলে এটাই হলো মুদ্রাস্ফীতির চিহ্ন। বাকি সব মুছেন, বাকি সব কি স্যার মুছেন। প্রিয়া আছেন? আচ্ছা আচ্ছা খেয়াল করেন স্যার, আমি ওইটা উপরেটা মুসলাম স্যার। তাহলে এটাই লোকে কি স্যার, এটাই লোকে মুদ্রাস্ফীতির চিহ্ন, আসল চিহ্ন। খেয়াল করতে পারছেন? আর মুদ্রাস্ফীতি কাকে বলে বুঝতে পারছি? না বুঝলে বলেন। আচ্ছা আচ্ছা আর কারো কোনো সমস্যা? কেউ যদি মেসেজ করতে লজ্জা পান তাহলে মানে কথা বলতে লজ্জা পান তাহলে মেসেজ দিয়েন, ঠিক আছে স্যার? ওকে আসোস নাকি গেছস? আচ্ছা তো এই জায়গায় দেখেন স্যার মুদ্রাস্ফীতি গেল স্যার, মুদ্রাস্ফীতি বুঝলাম। এখন এই টপিকের পাশাপাশি আরেকটা টপিক আছে, এটা কি মুদ্রা সংকোচন। নাম কি স্যার? মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন কাকে বলে স্যার? ডিফ্লেশন। এটারে কি বলে স্যার? কি বলে স্যার? ডিফ্লেশন। তো ডিফ্লেশন কি স্যার? মুদ্রা সংকোচন কি? এখন এই জিনিসটার উল্টা ঘটবো কি স্যার? এদিকে দেখেন ডিফ্লেশনের কি, এই জায়গায় দামও কমবো, তারপর কি স্যার অর্থের যোগানও কমবো, কিন্তু উল্টা হবে অর্থের মূল্য বাড়বে। অর্থাৎ কি এই জায়গায় এই দুইটা কমছে, একটু অন্য কালি দেওয়া করি তাহলে জিনিসটা সুন্দর হবে। এই জায়গায় তাহলে কি হবে স্যার? এই জায়গার মধ্যে দুইটা জিনিস হবে স্যার, খেয়াল করবেন। ওই জায়গায় যেমন দুইটা জিনিস ঘটবে, দাম বাড়বে যোগান বাড়বে, অর্থের মূল্য কমবে, এই জায়গায় উল্টা জিনিস হবে, দামও কমবে যোগানও কমবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমি বুঝাইতেছি। দামও কমবে মানে দামও কমবে, আরে কি অর্থের যোগানও কমবে, বাড়বে কি স্যার অর্থের মূল্য, বাড়বে কি স্যার অর্থের মূল্য। এটা কোন সময় হয় বলতে পারবেন? এটা হইল গিয়ে স্যার দুর্ভিক্ষের টাইমে। দুর্ভিক্ষের টাইমে মানুষের কাছে টাকাই নেই, কোন দিকে থেকে কিনবে? মানুষের কাছে টাকা ইনকাম নাই, তখন কি দাম কমে যাবে গা, তখন কি স্যার যোগান কমে যায়। এখন বেটারা যদি টাকা না থাকে, যোগান না থাকে, তাহলে বেটারা পণ্য কার কাছে বেচবে? তখন বাধ্য হয়ে অল্প টাকায় বেশি জিনিস দিতে হবে। এটারে বলে মুদ্রা সংকোচন। যেমন স্যার সিরিয়াতে যুদ্ধ হইতাছে না, তখন কি মানুষের ঘর বাড়ি সামলাবে না একটা জিনিস কিনা খাবে? কথা বুঝে নাই? তখন মানুষ অল্প টাকায় বেশি জিনিস পাবে, এটার বলে মুদ্রা সংকোচন। তাহলে মুদ্রা সংকোচন জিনিসটা কি উল্টা হয়। উল্টা কিভাবে হয় স্যার? ধরেন প্রথম দাম ছিল 10 টাকা, কথা বুঝছেন, মানুষ কিন্তু কয়জন? 20 জন। এখন উল্টা হবে, চিত্রটার উল্টা। দাম ছিল কত? 10 টাকা, মানুষ কিন্তু কত? 20 জন। কিন্তু দুর্ভিক্ষ দেখা দিল বা দেশের মধ্যে কি সুনামি হইলো, তার মানে কি মানুষের কাছে আর টাকা পয়সা নাই, তখন কি মানুষের যোগান কমে যাবে। আগে 20 জন কিন্তু এখন কিনবে কয়জন স্যার? 10 জন। ওকে এখন কিনবে কয়জন? 10 জন। তখন বাধ্য হয়ে পণ্যের দাম কমাবে, বাধ্য হয়ে কি পণ্যের দাম কমাবে। দাম আগে ব্যস্ত 10 টাকা, এখন বেচবে কত? 5 টাকা। কথা বুঝছেন? অর্থাৎ এটা হইলে 1 নাম্বার ছিল, এখন কয় নাম্বার? 2 নাম্বার হয়েছে। এটা মানে কি দাম কইমা। আমি কি বুঝাইতে পারছি? না পারলে বললেন। তাহলে কি স্যার মানুষ বাধ্য হয় কি কম দামে পণ্য বিক্রি করতে হইব। তার মানে এটা কোনটা ঘটছে স্যার? এটার লগে ঘটছে, দাম কমছে। আর আমরা বলছি যে এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, দাম কমছে অথবা অর্থের যোগান কমছে, অর্থের মূল্য বাড়ছে, এই যে কোনো একটা ঘটলে, যেমন এই জায়গায় দেখছি দাম বাড়ছে কিনা, তারপর অর্থের যোগান বাড়ছে কিনা, অর্থের মূল্য কমছে কিনা, এই তিনটার একটা ঘটলে যেমন মুদ্রাস্ফীতি, ঠিক তেমনি তিনটার একটা ঘটলে কি মুদ্রা সংকোচন। তাহলে মুদ্রা সংকোচন কাকে বলে? কোন একটি নির্দিষ্ট সময়ে দাম কমলে, অর্থের যোগান কমলে, অর্থের মূল্য যদি বৃদ্ধি পায় তাকে মুদ্রা সংকোচন বলে। কেউ না বুঝলে প্রশ্ন করতে পারেন, আর সংজ্ঞাটাও লেখা রাখেন। কোন একটি নির্দিষ্ট সময়ে কোনো, না বুঝলে বলেন, কোন একটি নির্দিষ্ট সময়ে কোনো কিছুর দাম কমলে, দাম ও অর্থের যোগান কমলে, অর্থের যোগান কমলে, যোগান কমলে যদি অর্থের মূল্য বৃদ্ধি পায়, অর্থের
মূল্য বাড়ে বাড়ে তাকে কি বলে স্যার? তাকে মুদ্রা সংকোচন বলে, মুদ্রা সংকোচন বলে। বুঝতে পারছি? না বুঝলে বলেন স্যার। কেউ যদি না বুঝেন প্রশ্ন করতে পারেন, আমি সাইডেরগুলো মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, স্ক্রিনশট নেন প্রিয়া, স্ক্রিনশট নেন। আচ্ছা, এখন আনিকা মানে বলতো মুদ্রা স্ফীতি ভালো না মুদ্রা সংকোচন ভালো? বল কোনটা ভালো? আমি এটা মুছে, হ্যাঁ স্যার বলেন বলেন বলেন, আমি এটাই শুনতে চাইতেছি, বলেন। ও অনেক দুষ্টু, অনেক দুষ্টু। আচ্ছা দেখুন আমি বলি স্যার, এখন কি বল 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 বল, সমস্যা নাই, তুই তো ক্লাস করছো, সমস্যা নাই, আমার কথা শোন। কোনটা ভালো কোনটা খারাপ যদি কেউ কোনোদিন বলে, বল প্রিয়া। মুদ্রা স্ফীতি, হ্যাঁ স্যার এটা বলছে, হ্যাঁ ঠিক আছে স্যার ধন্যবাদ, আমি বুঝে গেছি আপনি ক্লাস করছিলেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোর অধিকার আছে, বল, সমস্যা নাই, ফান করলাম, সিরিয়াস হইস না, বল। হ্যাঁ স্যার আমি একটা যে বলি স্যার, এখন ও কথাটা বলছে এই জিনিসটা আমি বোঝা বলি। অনেকে বলবে স্যার মুদ্রা স্ফীতি ভালো না মুদ্রা সংকোচন ভালো, এর সময় প্রশ্নে আসে না। তো আমি আপনারা যদি এটা বলি যে আপনার ডাইন চোখটা আপনার কাছে বেশি ভালো লাগে না বাম চোখটা ভালো লাগে, আপনি কি উত্তর দিবেন? আপনি কবেন দুইটাই ভালো লাগে, ব্যাপারটা এমন না স্যার, ব্যাপারটা এরকম। তো মুদ্রা স্ফীতিও খারাপ, মুদ্রা সংকোচনও কি খারাপ, মুদ্রা স্ফীতি খারাপ, মুদ্রা সংকোচনও কি খারাপ। কিন্তু যদি বলে যে আপনার বাঁচার লেগে যে কোনো একটা ধরতে হবে, যেমন উদাহরণস্বরূপ আপনি গু খাইবেন, মানে ডাইরেক্ট বলতেছি, খারাপ লাগলে মানে এই জিনিসটা ডাইরেক্ট বাসায়, গু খাইবেন নাকি মদ খাইবেন, আপনার ডাইরেক্ট বলি গু খাইবেন না মদ খাইবেন। এখন আপনার কাছে কি স্যার দুইটাই খারাপ, দুইটাই খারাপ, দুইটাই খারাপ। এখন আপনি এটার মধ্যে কোনটা চয়েস করবেন স্যার? মদ চয়েস করবেন, কারণ কি মদ কম খারাপ, মদ কি স্যার কম খারাপ। আমি বুঝতে পারছি স্যার, অর্থাৎ কি স্যার, তাহলে এই জায়গার মধ্যে মুদ্রা স্ফীতিও খারাপ মুদ্রা সংকোচনও খারাপ, আপনি কোনটারে চুজ করবেন? যেটা কম খারাপ, তাহলে কম খারাপ কোনটা স্যার? মুদ্রা স্ফীতি। কেন স্যার? মুদ্রা স্ফীতি হইলে দেশের মধ্যে টাকা বাড়ে, হয়তো আপনি ফকিরনি কিন্তু মানুষের কাছে তো টাকা বাড়ছে, মানুষের কাছে টাকা বাড়লে কি দেশের সমৃদ্ধি ঘটার চান্স আছে। কিন্তু মুদ্রা সংকোচন মানে কি দেশের সবাই ফকিরনি, তাহলে আপনি সবসময় নিজের কথা না ভাইবা দেশের দিক থেকে ভাবেন, আমার কথা বুঝছেন? আপনি নিজের কথা ভাবতে পারেন, ও মাই গড মুদ্রাস্ফীতি মানে আমি অনেক কিছু পাইতাছি, আপনি পাইতাছেন এটা ফ্যাক্ট না, দেশে তো ফকির হয়ে যেতেছে গা, দেশ তো পিছিয়ে যেতেছে গা। তো দেশের কথা চিন্তা করে মুদ্রাস্ফীতি ভালো, মুদ্রা সংকোচন কি স্যার খারাপ। দুইটা খারাপের তুলনায় কোনটা কম খারাপ? মুদ্রাস্ফীতি কম খারাপ, বুঝতে পারছি স্যার। এখন স্যার মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচনের মধ্যে যদি পার্থক্য দিতে বলি, পার্থক্য দিতে পারবেন? আমি পার্থক্য দিই, হ্যাঁ পার্থক্য বলেন, পার্থক্য কি যে বলছেন পারবেন? মুদ্রা স্ফীতি গ, আর কি মুদ্রা সংকোচন, বল বল সমস্যা নেই, দুইজনই বল দেখি, পাঁচটা পাঁচটা করে 10টা দিতে পারিস নি? পাঁচটা পাঁচটা করে 10টা দিতে পারিস নি? প্রথম কি? প্রথম আচ্ছা আচ্ছা প্রথম দাম, দাম কি এটাতে? নাম নাম নাম, আচ্ছা নাম, এটার নাম কি? ইনফ্লেশন, এটার নাম ইনফ্লেশন, এটা কি? ডিফ্লেশন, একটা গেল। পরেরটা কি স্যার? আচ্ছা স্যার, আচ্ছা ও স্যার সমস্যা নাই স্যার। তারপর কি? সংজ্ঞার পার্থক্য। তারপর বল প্রিয়া বল। আমি কই বিয়া কই, বিয়া আমি কই পিসি, মানে মনে হইতেছে স্যার পিয়ার ব্যাপারটা এমন মনে হয় যে লাইনের মধ্যে একটা পিচ্ছি মেয়েটা বয়া থাকে না, মানে ওই যে হাত তুলতে চেতেছে, আমি কম আমি কম আমি কম। পিয়া ক, তুই ক, ফান করছি, তুই রাগিস না, ক। তারপর কি পিয়া? পিয়া বল পর বিয়া। আচ্ছা যোগান, যোগান হইলে কি? কোন যোগান? অর্থের যোগান। বারবার কেন বললো? অর্থের যোগান, এটা তো পণ্য দ্রব্য না। পরে কি প্রিয়া বল, পরেরটা বল, পার্থক্য কি? এটাতে অর্থের যোগান কি বাড়ে না কমে? এটাতে অর্থের যোগান বাড়ে, আর এটাতে অর্থের যোগান কমে। মুদ্রা সংকোচনে তো অর্থের যোগান কমে। তারপর কি বলছে স্যার? অর্থের যোগান কি? এটাও লেখা দিই, পোলাপাইন বুইলা যাবে গা, মানি সাপ্লাই, এটাতে এমএস কি? মানি সাপ্লাই। তারপর এটা কি স্যার? এই জায়গায় দাম, দাম কি লিখতে পারি? দাম এটা বাড়ে, আর এটার মধ্যে দাম কি স্যার? কমে, যেটা আমরা দেখছি স্যার। আর এই জায়গার মধ্যে আরেকটা কি স্যার? অর্থের মূল্য বা ভিএম বলে। তো এই জায়গায় কি স্যার? এই জায়গায় মূল্য কি বাড়ে না কমে? এই জায়গায় মূল্য কমে, আর এই জায়গায় মূল্য কি স্যার? বাড়ে। একটা পার্থক্য পাইলাম, কথা বুঝছেন স্যার? সমৃদ্ধি, এই জায়গায় সমৃদ্ধি হয় না স্যার, এই মানুষ কি হয়ে যায়? এই জায়গায় সমৃদ্ধি হয়, আর এই জায়গার মধ্যে সমৃদ্ধি হয় না, মানুষ ফকির হয়ে যায়। সমৃদ্ধি মানে কি? দেশের উন্নতি, কথা বুঝতে পারছেন? তো আরো পার্থক্য আছে, আপনি দিতে পারেন স্যার, কথা বুঝছেন স্যার? আরো পার্থক্য আছে, আপনি দিতে পারেন, সমস্যা নেই। পাঁচটা গুরুত্বপূর্ণ আপনি বুঝে দিতে পারলেই হইলো, আমি এই জায়গায় বেশি দিয়ে দিছি। যাই হোক স্যার, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন বুঝেলাম। তো ও আরেকটা কথা স্যার, আপনাদের ক্লাস শুরুর আগে তো টপিক বলি না যে কোন কোন টপিক আছে। এই মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের মধ্যে আছে এই দুইটা টপিক স্যার। এক নম্বর টপিক হইলো গিয়া স্যার মুদ্রাস্ফীতির প্রকারভেদ,
মুদ্রাস্ফীতির প্রকার, প্রকারভেদ। আরেকটা টপিক আছে এই চ্যাপ্টারের মধ্যে, দুইটা টপিক, বেশি নাই। আপনি টেস্টের দিকে তাকান, আমার দিকে তাকান। আরেকটা লোকে কি, আরেকটা লোকে সূত্র বা নির্ণয় পদ্ধতি, সূত্র বা নির্ণয় পদ্ধতি, নির্ণয় পদ্ধতি, সূত্র, সূত্র, জব সূত্রগুলো এই জায়গায়, কথা বুঝছো? তো আজকে আমরা থিওরি সব শেষ করব। আর কি স্যার, পরিচিতি তো মুদ্রাস্ফীতির মধ্যে, প্রকারের মধ্যেই তো পড়ায় ফেললাম না, মুদ্রাস্ফীতির শেষ করে ফেললাম না। এখন আমাদের আছে মুদ্রাস্ফীতির প্রকারভেদটা আর একটা কি সূত্র। ওকে, না বুঝলে বলেন, কেউ না বুঝলে বলেন। আর এটা দুইটা ক্লাস করাবো, দুইটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ, আশা করি শেষ। কথা বুঝতে পারছেন, কথা বুঝছেন ইনশাল্লাহ? তাহলে দ্বিতীয় পত্রই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছেন আস্তে আস্তে শেষ। আর লাইনটা কাইটা যেতে পারে স্যার, এক কাজ করেন লাইনটা কাইটা ঢুকেন, আমি একটু কাটি, আপনারা ঢুকেন, আমি লিখতে থাকি। হ্যাঁ, কারণ এটা কাইটা যাবে এখনই, আমি এর আগে আমি কাইটা দিই, কথা বুঝেন নাই? একটু কাইট ঢোকেন আপনারা। হ্যাঁ, আমি রিকানেক্ট করার চেষ্টা করি, আপনারা লাইনে আসতে থাকেন। তো স্যার একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন স্যার, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করবেন স্যার, একটু ওয়েট করেন লাইনটা কানেক্ট করার জন্য। ও দাঁড়ান, লিখতে থাকি না, আসছে। আর এটা একটু ঝুম করলাম, করার পর এই জায়গায় নিলাম। লাইন তো আছেন আপনারা না স্যার, আছেন? হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যাঁ স্যার আছেন? হ্যাঁ, আমি লিখতে থাকি মুদ্রাস্ফীতির প্রকারভেদ। আজকে প্রকারভেদ করলে ইনশাল্লাহ শেষ। স্যার আছেন? আচ্ছা, আমি প্রকারভেদটা লিখতে থাকি, আপনারা দেখেন। আসেন স্যার, লাইনে আসেন, লাইনে এসে প্রশ্ন করেন। আসেন তো মেবি, আসেন স্যার, কথা শুনতেছেন? না শুনলে বললেন স্যার, আমার কথা শোনা যায়? আচ্ছা স্যার, সবাই আসতে বলেন, আমি লিখতে থাকি। হ্যাঁ, সবাই আসতে বলেন, আমি লিখতে থাকি। তো এই জায়গায় মুদ্রাস্ফীতির প্রকারভেদ আজকে করব, প্রকারভেদ করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ মানে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, তো আমি লিখতেছি মুদ্রাস্ফীতির প্রকারভেদ। তো মুদ্রাস্ফীতির, আমি এখন ছোট কলম দিলে মুদ্রাস্ফীতি, স্ফীতির প্রকার। মুদ্রাস্ফীতি কয় প্রকার জানেন? মুদ্রাস্ফীতির আমি যে প্রকারগুলো করব সেগুলো স্যার ছোট ছোট করে করতেছি, ঠিক আছে স্যার? মুদ্রাস্ফীতির প্রকারগুলারে স্যার আমি ছোট ছোট করে করতেছি যাতে আপনারা বোঝেন। মুদ্রাস্ফীতি 7 প্রকার। স্থানভেদে মুদ্রাস্ফীতি কয় প্রকার স্যার? 7 প্রকার। এক নাম্বারটা হইল গিয়ে স্যার কারণজনিত মুদ্রাস্ফীতি, মানে কোন কোন কারণে মুদ্রাস্ফীতি হয় স্যার। আরেকটা হইল গিয়ে কি স্যার, আমি 7 প্রকারগুলো দাগ দিয়ে নিই, 1 2 3 4 5 6, ওই 7 আছে, ও দাঁড়ান একটু ভাগ ভাগ করে এখন নিই। ও মা, 1 2 3 4 5 6 7। ওকে, তো এই জায়গায় দেখেন 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 6 তারপর 7। ওকে, তো আচ্ছা দেখেন, প্রথমে হলো কারণজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ কী কী কারণে ঘটে। 2 নাম্বারটা হলো কি সময়জনিত মুদ্রাস্ফীতি, কোন কোন সময় ঘটে বা কোন সময় ভিত্তিক। আরেকটা হলো কি স্যার আওতা ভিত্তিক, মানে মুদ্রাস্ফীতি হলো কতটুক যায়। আওতা বলতে কি, আওতা বলতে কি বুঝে স্যার? আওতা বলতে হলো কতটুক পর্যন্ত যায়, আওতা ভিত্তিক, ঠিক আছে? আরেকটা হইল গিয়ে কি স্যার, আওতার পর হইল গিয়ে স্যার আরেকটা হলো নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ ভিত্তিক, অর্থাৎ মুদ্রাস্ফীতি কেমনে নিয়ন্ত্রণ করা যায় স্যার। এগুলো থেকে প্রশ্ন অনেক আসে, কেউ যদি স্কিপ করেন এটা আপনার কপাল, আপনি খাইছেন। আমি থিওরিগুলো আপনাদের বাচ্চার মতন পড়ায় দিতেছি স্যার, কথা বুঝছেন স্যার? এটা নিয়ন্ত্রণ ভিত্তিক। আরেকটা লেগে নিয়োগ ভিত্তিক। নিয়োগ বিগ মানে স্যার, নিয়োগ মানে কি স্যার? নিয়োগ মানে মুদ্রাস্ফীতি নিয়োগ দিলে কেমন হয়, কথা বুঝছেন? নিয়োগ ভিত্তিকটা এত ইম্পর্টেন্ট না, কাইটা রাখেন নিয়োগ ভিত্তিক। আরেকটা লেগে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা কি কি, আর হলো গতিভিত্তিক স্যার, গতিভিত্তিক। আরেকটা হলো গিয়ে স্যার প্রত্যাশা, প্রত্যাশা মানে ইচ্ছা, আমি বোঝে বলি প্রত্যাশা। তো এই জায়গার মধ্যে পরীক্ষা সবচেয়ে বেশি আসে কোনটা, যেটা আমার দেখার দৃষ্টিতে, একটা হলো গিয়ে ভিভি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, কারণজনিত মুদ্রাস্ফীতি কী কী কারণে মুদ্রাস্ফীতি ঘটে। আরেকটা হইল গিয়ে স্যার কি গতি, VVI। আর বাকিগুলো জাস্ট আমি মুখে বইলা দিব, বাকিটা আপনারা আমার ওই ক্লাসগুলো দেখলেই বুঝবেন, কথা বুঝছেন? আর বাকিগুলো কি আমি মুখে বইলা দিব। তো আজকে আমি দুইটাই করাবো, বাকিগুলো মুখে বইলা দিব, মানে লেখা সহ হাতে কলমে দুইটা করাবো। কারণজনিত মুদ্রাস্ফীতি কি, কারণজনিত মুদ্রাস্ফীতি কয় প্রকার স্যার? 4 প্রকার। এর মধ্যে একটা হইল গিয়া স্যার, একটু খেয়াল করেন, এক হইল গিয়া স্যার কি অতিরিক্ত মুদ্রাস্ফীতি। কি বলে স্যার? অতিরিক্ত সাব্বির আছেন? অতিরিক্ত মুদ্রাস্ফীতি। তো কারণজনিত মুদ্রাস্ফীতি কি, একটা হইলে অতিরিক্ত মুদ্রাস্ফীতি,
মুদ্রাস্ফীতি, অতিরিক্ত মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? একটু খেয়াল করেন, বোঝাই। অতিরিক্ত মুদ্রাস্ফীতি বলতে বোঝায় স্যার, খেয়াল করেন আমি বলি স্যার, বলি। অতিরিক্ত মুদ্রাস্ফীতি বলতে বোঝায়, দেখেন আমি বারবার বলতেছি, মুদ্রাস্ফীতির এটা হইলো কি আপনার ট্যাগেল বা আপনার হাতের ঘড়ি, যেটার উপর ডিপেন্ড করে মুদ্রাস্ফীতি হয়েছে কিনা দেখবেন। তো পি আরেকটা কি স্যার? এমএস, আরেকটা হইলো কি স্যার? ভিএম। এদিকে তাকাবেন। এখন দেখেন অতিরিক্ত মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? খেয়াল করেন যে অতিরিক্ত নোট ছাপানোর কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বলে। যেমন আমি বলি, উদাহরণ দিই, আপনার কাছে একটা জমি আছে 50,000 টাকা, প্রায় এই কথাটা বলি। তো 50,000 টাকার জমি নিয়ে তো আপনি রাস্তায় রাস্তায় ঘুরতে পারবেন না, এই কাকা জমিটা রাখেন, আমরা 10টা টাকা দেন, ব্যাপারটা এমন না তো হবে না, কথা বোঝেন নাই? তো আপনি কি করবেন? ওই জমিটার দলিল বানাবেন। কয়টা দলিল বানাইলেন স্যার? 50,000 টাকার জমি 5টা দলিল বানাইলেন। আমার কথা বুঝছেন? 5টা দলিল নিয়ে আপনি কি ঘুরতেছেন। এখন আপনি একটা চকলেট বা কোনো কিছু খাইলে দলিলের একটা অংশ আপনি দিয়া বলেন যে ভাই এদিক থেকে টাকা এটা রেখে দেন। আমি কি বুঝতে পারতেছি বাপ? তো এই জায়গায় দেখেন স্যার, দলিলের বিনিময়ে আপনি টাকা কাটেন। আচ্ছা আমারে বলেন তো, 50,000 একটা জমি, ওকে, আর দলিল কয়টা স্যার? 5টা। তাহলে প্রত্যেকটা দলিলের মূল্য কত স্যার বলতে পারবেন কেউ? কত স্যার? 10,000 টাকা। খেয়াল করেন স্যার, তাহলে প্রত্যেকটা দলিলের মূল্য কত স্যার? 10,000 টাকা। কয় 1 2 3 4 5 ধরেন 10,000 টাকা। এখন একটু খেয়াল করেন স্যার, জমি 50,000 টাকা, দলিল 5টা। এখন দলিল যদি আমি 10টা ছাপাই, তার মানে কি আমার দলিল বাড়ছে? কথা বুঝছেন? আমার দলিল বাড়ছে, কিন্তু আমার কি জমি বাড়ছে? জমির 50,000 টাকা জমি কি 1 লাখ টাকা হয়ে গেছে গা? না স্যার, 50,000 টাকা জমি 50,000 টাকাই আছে, কিন্তু আমার দলিল বাড়ছে। এখন জানেন যেই দলিলের মূল্য ছিল 10,000, সেই দলিলের মূল্য কি আর 10,000 থাকবে? আমি কি বুঝতে পারতেছি? তার মানে সেই জমির প্রত্যেকটা দলিলের মূল্য হয়ে যাবে এখন কত স্যার? 5,000 টাকা। কেন স্যার? এখন জমির দাম 50,000 টাকা, দলিল একটা 10,000 ছিল, এখন দলিল বেশি ছাপাইছেন, অর্থাৎ 10টা ছাপায় ফেলছেন, তাহলে প্রত্যেকটা দলিলের মূল্য হয়ে যাবে 5,000 টাকা। আর এটারই বলে লোকে কি স্যার? অর্থের মূল্য হ্রাস পাওয়া। আমার কথা বুঝছেন? দলিল বাড়ছে, আপনার কাছে অর্থের যোগান বাড়ছে, কিন্তু মূল্য বাড়ছে? মূল্য তো বাড়ে নাই। যে জিনিসটা মূল্য, যেটার উপর ডিপেন্ড করে আপনার মূল্য হবে, সেটাই তো বাড়ে নাই। তো এই বর্তমানে মুদ্রাস্ফীতি কেন হইতেছে স্যার? আমাদের মূল্য নির্ভর করে স্বর্ণের উপর, যারে বলে আমরা রিজার্ভ। এখন বলবেন ভাই আমার রিজার্ভ তেলে বাড়তেছে না কেন? আপনাদের রিজার্ভ বাড়তেছে না এই কারণে স্যার, বাংলাদেশে যারা দুর্নীতিবিদ আছে তারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু এই টাকাগুলো কি বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশের রিজার্ভে জমা রাখে স্বর্ণ হিসেবে? না স্যার, ওরা জমা রাখে সুইচ ব্যাংকে বা আমেরিকায়। তাহলে কার মাথা পিছু হয় বাড়তেছে? কার রিজার্ভ বাড়তেছে? বাড়তেছে আমেরিকায়। কার টাকা দিয়া স্যার? বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। তার মানে কি নিজের দেশের সম্পদ নিয়ে অন্য দেশে রাখতেছেন, অগো মাথা পিছু হয় বাড়তেছে, আঙ্গো রিজার্ভ নেই, আঙ্গো মাথা পিছু হয় কমতেছে। কেন স্যার? আমাদের ট্যাক্স দিতে হবে দেখে, এই ভয়। আমি কি বুঝতে পারছি স্যার? এটা হইল গিয়া স্যার অতিরিক্ত মুদ্রাস্ফীতি। সরকারের কাছে রিজার্ভে স্বর্ণ আছে 50,000 টাকার, কিন্তু সরকার যদি বেশি নোট ছাপায়, মানে কি সম্পদের থেকে নোট বেশি ছাপায়, তখন নোট বা স্বর্ণের তুলনায় নোটের মূল্য কি কমে যাবো, দলিলের মূল্য কি কমে যাবো। নোটটা একটা দলিল ছাড়া কিছুই না। আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে ওই সময় কি হবো স্যার? অর্থের মজুদ বাড়বো, মানুষের কাছে দলিলই বাড়বো। এই অর্থের মজুদ বাড়ছে, তার মানে কি মুদ্রাস্ফীতি হয়ে গেছে। অর্থের মজুদ বাড়লে কি কমে যাবো কি স্যার? অর্থের মূল্য। আগে অর্থের মূল্য যে জায়গায় ছিল মানে কি 10 টাকা, সেই জায়গায় হয়ে যাবো কত স্যার? ওই দলিলের মতন কত হয়ে যাবো স্যার? 5,000 টাকার মতো হয়ে যাবে। আমি কথা বুঝতে পারছি? তাহলে অতিরিক্ত মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? অতিরিক্ত নোট ছাপানোর কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, কারণে অতিরিক্ত নোট ছাপানোর কারণে, নোট ছাপা কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বলে। ডট ডট। কথা বুঝছেন স্যার? একটা গেল। তারপর 2 নাম্বারটা কি স্যার? 2 নাম্বারটা হইল গিয়া স্যার ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি। কি স্যার? ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি। আচ্ছা ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি কাকে বলে? সাব্বির বলতে পারবি? সাব্বির কব मैं कौन हूँ भाई साहब, मुझे बार बार क्यों पूछते हो, মানে হিন্দিতে কব যে কি, মানে আমরা কি পেয়েছেন আপনি? তো ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি কাকে বলে? প্রিয়া বল। আমি একটা জিনিস বলি, ঘাটতি কাকে বলে বলতে পারবি কেউ? ঘাটতি কারে কয় স্যার? তো ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি বলতে কি কোনো কিছু কি কইমা যাওয়া। আচ্ছা বাজেট কাকে বলে বলতে পারবি? বাজেট কি? বাজেট মানে সব অর্থনীতিবিদ আমার কাছে যেটি পড়ে সব অর্থনীতিবিদ। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। ঘাটতি যদি এক কথায় বলি, বাজেট কাকে বলে? কোনো পরিকল্পনার যদি আপনি টাকায় পরিমাণ করেন সেটা বাজেট হয়ে যাবে, উদাহরণ না। কিন্তু যখন আপনি বলেন ফুচকা খামো 10 টাকা দিয়া, তখন এটা বাজেট। মানে কি আপনি বাজেট 10 টাকা ধরছেন।
কথা বুঝতে পারছেন স্যার? তো মানে কি কোনো ঘটনারে যদি আপনি টাকা দিয়ে তুলনা করেন তখন এটা কি হবে স্যার? বাজেট হবে। তো ঘাটতি বাজেট কি স্যার? ঘাটতি বাজেট, ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি ঘাটতি বাজেটে লেগে। ঘাটতি বাজেটটা কি চিন্তা করেন। সরকার প্রতিটা খাতে, শিক্ষা খাতে একটা খরচ দেয় প্রত্যেক বছর বছর। যেমন সরকারের লোকে একটা পরিবারের মতন, যেমন আপনার বাপে আপনার মারে একটা খরচ দিয়ে 20,000 টাকা দিয়ে বলে যে পুরো মাস সংসার চালাইবা 20,000 টাকা দিয়ে। এখন চিন্তা করেন, এমনি চিন্তা করেন, আপনার মা তো সংসারের কল্যাণ চাই, তাই না? তো আপনার মা কি করবে? 20,000 টাকার মধ্যে 10,000 টাকা খরচ করছে 20 দিনের মধ্যে খরচ করে আপনার মা আব্বারে বলছে যে আমার টাকা কম পড়ছে। এখন খেয়াল করেন, এটা হলো ঘাটতি বাজেট। আপনার মারে আপনার বাপে টাকা দিছে, কিন্তু আপনার মা কি করছে স্যার? টাকা কম বলতেছে 20 দিনের মধ্যে। আপনার মারে আবার কি করলো? 10,000 টাকা দিল। এখন আপনার মার কাছে অতিরিক্ত কত টাকা আছে বলেন তো? অতিরিক্ত কত টাকা আছে বলতে পারবেন? আপনার, আমি কথা বুঝেন, আপনার মানে পুরো মাস চালানের লেগে 20,000 টাকা দিছে। আমার কথা বোঝেন নাই? পুরো মাস চালানের লেগে কি 1 মাস চালানের লেগে 20,000 টাকা দিছে, কিন্তু আপনার মা 1 মাসের মাঝখানে যায়, অর্থাৎ 20 দিনের মধ্যে যায় বললো যে আমার টাকা শেষ। তাহলে আপনার মা 20 দিনের মধ্যে, তাহলে 1 মাস চালানের লেগে সর্বোচ্চ ধরেন এই জায়গায় 10,000 টাকা যাবে, বা 20 দিনের লেগে ধরেন আপনার মারে দেবে 20,000 না দিয়ে 30 বলে অ্যাকুরেট থাকবে, 30,000 টাকা দিছে। আপনার মা বললো যে 20 দিন পর যায় কি আমার কাছে টাকা নাই বা শেষ হয়ে গেছে 20 দিন পর। কথা বুঝছেন? তাহলে আপনার মার হাতে এখনো কত টাকা আছে বলেন তো? আপনার মার হাতে এখনো 10,000 টাকা আছে। আমি কি বুঝতে পারতেছি স্যার? আপনার বাপে দিচ্ছে 30,000 টাকা, আপনার মার কাছে আছে এখনো কত টাকা? বুঝতে পারতেছি স্যার? আছেন? আচ্ছা, আপনার মার কাছে কত টাকা আছে স্যার? 10,000 টাকা আছে। এখন আপনার বাপে আরো 10,000 টাকা দিল স্যার। খেয়াল করেন স্যার, এখন এই 10,000 টাকা ভাঙছে আপনার মা, কিন্তু আপনার মার হাতে এখনো কি, মিথ্যা কথা বলি নাই, মানে এটা উদাহরণস্বরূপ বলতেছি, 10,000 টাকা রাইখা দিছে। এই 10,000 টাকা আপনার মার ক্ষেত্রে কি আপনার মা পরবর্তী মাসে ভাঙবে বা সংসারের কল্যাণে ভাঙবে, কিন্তু যদি রাষ্ট্রের ক্ষেত্রে ভাবি স্যার, রাষ্ট্রে বাজেট ধরছে 500 কোটি টাকা। এখন বড় ক্ষেত্রে আসি, কিন্তু সরকার রে 1 বছরের 6 মাসে আয় বলতেছে 250 কোটি টাকা রাইখা বলতেছে টাকা শেষ। সরকার কি করবে? আরো ম্যানেজ করে আরো 250 কোটি টাকা দিল। তাহলে চিন্তা করেন, এই 250 কোটি টাকা কোন দিক থেকে দিবে? জনগণ থেকে নিয়ে দিবে। কথা বুঝেন নাই স্যার? নিয়ে কি এখন এক শ্রেণী মানুষ কি করবে দেখেন, এই জায়গায় কি বাকি যে 250 কোটি টাকা ওই শিক্ষা খাতে বা যে কোনো খাতে, ওই টাকাটা কি স্যার সরকার কি মানে কি খায়া ফেলবে না জনগণকে দিবে? অবশ্যই খায়া ফেলবে। আর এই খাওয়ানটা কে খাবে স্যার? ওই সেক্টরের যত কর্মকর্তারা আছে, তাই না স্যার? তেলে জনগণের কাছে টাকা না বাড়লেও কি সরকারি কর্মকর্তাদের কাছে কি টাকা বাইরে গেছে কেনা স্যার? তার মানে কি ওরা মুদ্রাস্ফীতিটা ঘটায় দিবে, ওদের কাছে অর্থের মজুদ বাইরে গেছে গা। আমি কথা বুঝতে পারছি স্যার? এখন বাজারে যাবে ওরা, যায়া প্রত্যেকটা জিনিস 1 টাকার বদলে 2 টাকা দিয়ে কিনবে, যার ফলে কি বিক্রেতা, যারা বিক্রেতা আছে তারা বাধ্য হয় কি দাম বাড়াইতে বাধ্য হবে। কারণ কি স্যার? কারণ মানুষ বেশি দামে কিনতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? আসলে জনগণের কাছে টাকা নেই, টাকা বাড়ছে কি সরকারি কর্মকর্তার কাছে, তারা যা মুদ্রাস্ফীতি ঘটায় দিবে। আমি কি বুঝতে পারছি স্যার? এটারে বলে ঘাটতি বাজেট। বারবার ঘাটতি বাজেটের কারণে মানুষের কাছে টাকা বেড়ে যায়, অর্থের যোগান বেড়ে যায়, এর ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি বলে। না বুঝলে বলেন, না বুঝলে বলেন। আসেন সবাই, প্রিয়া আসোস, প্রিয়া আসোস। তাহলে ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? কি স্যার বল প্রিয়া? ঘাটতি বাজেটের কারণে, বাজেটের কারণে, ঘাটতি বাজেটের কারণে কি অর্থের যোগান বাড়ে, অর্থের যোগান বাড়ে। এর কারণে, এর কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে পাগলা মলম বলে, আর মুদ্রাস্ফীতি বলে স্যার, তাকে ঘাটতি পরিচিত মুদ্রাস্ফীতি বলে। বুঝতে পারছি স্যার? ওকে। এখন স্যার 3 নাম্বারটা, স্যার 3 নাম্বারটা হইল গিয়ে স্যার প্রসারিত ঋণের মুদ্রাস্ফীতি। কি স্যার 3 নাম্বারটা? প্রসারিত ঋণের মুদ্রাস্ফীতি। প্রসারিত ঋণের, বল প্রিয়া বল, স্ফীতি। হ্যাঁ স্যার, হ্যাঁ, সাবাস 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 সাবাস। তো প্রিয়ার মনে আছে মাশাআল্লাহ। তো এটা বলি স্যার, প্রসারিত ঋণের মুদ্রাস্ফীতি কাকে বলে? আবার খাতা নিয়ে বস নাই তো? আচ্ছা যাই হোক স্যার, কাজের কথা আছে, আগের খাতা দীক্ষা তো হইতে পারে। তো প্রসারিত ঋণের মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? ফান করলাম, সিরিয়াস হয়ে যাস না। তো প্রসারিত ঋণের মুদ্রা, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মাশাআল্লাহ ভালো পারস। তো প্রসারিত ঋণের মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? চিন্তা করেন, সরকার যদি পদ্মা সেতু লিখা 5,000 কোটি টাকা বা যে টাকাটা নিল, এই টাকার দ্বিতীয় স্তরের কথা ভাবেন না, প্রথম দিকে পাবেন। এই টাকাটা কি জনগণই তো পাইবে, তার মানে কি জনগণের কাছে টাকা বাইরে যাবে গা। বারবার ঋণ নিলে কি স্যার, ঋণ শোধের কালা ফাইটা জায়গা, ঠিক আছে, পিস দিয়ে সিলাই করতে হয়, কিন্তু ঋণের প্রথম দিকে কি হয় স্যার? ঋণের প্রথম দিকে জনগণের কাছে টাকা বাইরে জায়গা। আর এই কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে কি বলে স্যার? প্রসারিত ঋণের মুদ্রাস্ফীতি বলে। কি বলে স্যার? বারবার ঋণ নেওয়ার কারণে, বারবার ঋণ নিলে, বারবার ঋণ
নিলে কি হয় স্যার? বারবার ঋণ নিলে পাপ হয়, বারবার ঋণ নিলে অর্থের যোগান বাড়ে, অর্থের যোগান বাড়ে, যোগান বাড়ে। এই কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, এই কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, তার মানে কি দেখেন কোনো না কোনো কারণে এটার ইফেক্ট করতেছে, অর্থাৎ কি মুদ্রাস্ফীতি ঘটবে এটার উপর ভিত্তি করে। আমি কি বুঝাতে পারছি স্যার? এটা একটু মোশন, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক পড়াবো, একটু মোশন স্যার আসেন। মোশন বলে মানে ছবি তোলে, ওটাই বললাম স্যার। তো এই জায়গার মধ্যে স্যার, তো আমরা যে মুদ্রাস্ফীতি যেটা ছিলাম এখন সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কারণজনিত মুদ্রাস্ফীতির মধ্যে এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা টপিক। কথা বুঝছেন? একটা কি স্যার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, নাম কি স্যার? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি। আনিকা আছেন? স্ফীতি। আচ্ছা স্যার বুঝতেছেন? না বুঝলে বললেন, হ্যাঁ বাপ। আচ্ছা আচ্ছা দেখেন, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমি সর্বপ্রথম বুঝাই ফেলছি, কেমনে জানেন স্যার? এই যে দেখেন স্যার, একটু আগে বললাম না স্যার, যোগান স্থির হয়ে গেলে গা, ওই যে বলছিলাম যোগান স্থির হয়ে গেলে গা, যদি চাহিদা বাড়ে, চাহিদা বাড়ে, ওই যে এটাই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কথা বুঝছেন স্যার? আগে যেটা বুঝাই ফেলছি প্রথমেই, কথা বুঝছেন স্যার? 20, তার মানে কি দাম বাড়ে, খেয়াল করছেন? এটা লেগে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা এখন এটা বলি নাই, চাহিদাটা কার বলেন তো? চাহিদাটা কার? ক্রেতার। চাহিদা কার স্যার? ক্রেতার। চাহিদাটা কার স্যার? ক্রেতার। অর্থাৎ এই জায়গায় যোগানদাতার কোনো সমস্যা আছে? যোগানদাতার কোনো কাহিনী হয়েছে? যোগানদাতার কোনো কাহিনী হয় নাই, তার মানে এই জায়গায় কাহিনী ঘটছে কার দিয়া স্যার? কাহিনী ঘটছে ক্রেতা দিয়া, অর্থাৎ ক্রেতার চাহিদা দিয়া। অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে আমি যদি প্রশ্ন করি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আচ্ছা পোলাপাইন ঘাবড়া যায় কেন? চাহিদা রেখা যদি এমনি সোজা না দিয়া বাঁকা করে দেয় তাহলে সমস্যা আছে? কোনো সমস্যা আছে? অনেক পোলাপেন না বাঁকা রেখা দেখা ঘাবড়া যায়, ভাই এটা কি চাহিদা রেখা? এটা কোনো সমস্যা নাই, চাহিদা বাঁকা সোজা। আমি কি বললাম স্যার? আপনার স্কেল দিয়ে আঁকেন দেখে সোজা হয়, কিন্তু হাত দিয়ে আঁকতে গেলে দেখবেন বাঁকাই হয়। কথা বুঝছেন? তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে স্যার? আবার বলি স্যার, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? যোগান স্থির হওয়ার কারণে, যোগান স্থির হওয়ার কারণে চাহিদা বৃদ্ধির ফলে দামের বৃদ্ধি ঘটে, এর ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। কি স্যার? আমি বলি যোগান বাড়ার কারণে, যোগান স্থির হওয়ার কারণে, যোগান এই জায়গায় স্থির, ঠিক আছে? যোগান স্থির হওয়ার কারণে, হওয়ার কারণে, যোগান স্থির হওয়ার কারণে চাহিদার, চাহিদার বৃদ্ধির ফলে, বৃদ্ধির ফলে কি বাড়ে স্যার? দাম বাড়ে। দেখছেন স্যার এই জায়গায় ইফেক্ট হয়েছে, দাম বাড়ছে, দাম বৃদ্ধি ঘটে, বৃদ্ধি ঘটে। এর কারণে যে মুদ্রাস্ফীতি হয়, এর কারণে, এর কারণে যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, হয় তাকে মুদ্রাস্ফীতি বলে। ক্যারে ঘুমাইতে কইতাছস? কতক্ষণ পর থেকে গান গাবি? ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। আচ্ছা কাজের কথা আসি স্যার, ছোট বোন রে না, আচ্ছা ব্যাপার নাই, সমস্যা নাই, ফান করলাম। তো এই জায়গায় কি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বুঝছেন? কে বুঝে নাই বলেন? প্রথমে এটা বুঝাই ফেলছিলাম, প্রথমে এটা বুঝাই ফেলছিলাম, না বুঝলে বলেন কেউ যে ভাই এদিকে বুঝি নাই। এটা গেল স্যার। এখন আরেকটা আছে মুদ্রাস্ফীতি, এটা কারণের মধ্যে সব মুদ্রাস্ফীতি, বাকিগুলো জাস্ট বলুম, আমি লেখা দিম না, এরকম ভাবে বুঝাই দিম না। তোলেন, তুলছেন? নিচ্ছেন টাকা? দেখ স্যার লাস্টেরটা হইলে স্যার ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কি স্যার? ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এখন একটু খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি স্যার? খেয়াল করেন এই ব্যয়টা কার হবে স্যার? এখন এটা হবে বিক্রেতার, অর্থাৎ আপনি এটা নিয়ে ভাবতে হইব কার কথা ভাবতে হইব স্যার? বিক্রেতার কথা ভাবতে হইব। আগে আপনি ক্রেতার কথা ভাবছেন, এখন কার কথা ভাববেন স্যার? বিক্রেতার। আচ্ছা আমারে বলেন তো বিক্রেতার ব্যয় বাড়ে কেমনে? এটা একটু মুসলাম, আমার এটা লাগবে, এটার আবার মানে এটা লাগে মিটার মুদ্রাস্ফীতির, কথা বুঝছেন? এটা না থাকলে হবেই না, এটা ছাড়া আমার চলেই না। এমএস আর এটা লেগে কি? ভিএম। আমি বলতেছি যে এই যে সাইডে যে পিএমএস রাখছি না, এটা আমাদের মিটার, এটার দিকে তাকাইলে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি হয়েছে কি হয় নাই, কথা বুঝছেন? তো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি করার জন্য আমি একটু বলি, খেয়াল করবেন। ব্যয়টা কার বলেন তো? ব্যয়টা কার বল? বিক্রেতার। আচ্ছা বিক্রেতার ব্যয় কিভাবে কিভাবে বাড়ে স্যার? বিক্রেতার ব্যয় কিভাবে বাড়ে? এক নাম্বার, একটা লোকে মজুরি বাড়লে, খেয়াল করেন মজুরি বাড়লে কি? যেমন মজুরি, মজুরি আমি লিখতেছি মুসুরি, আহারে মজুরি, মজুরি। আচ্ছা ঠিক আছে বুঝছেন? তো মজুরি স্যার খেয়াল করেন, মজুরি বাড়লে কেমনে মুদ্রাস্ফীতি বাড়ে একটু খেয়াল করেন। আপনি একটু নিজের বিক্রেতা ভাবেন, এখন ক্রেতা ভাবেন না। ধরেন আপনি বেলুনের ব্যবসা করেন, ঠিক আছে? ধরেন বেলুনের ব্যবসা করেন, তো
বেলুনের ব্যবসা করতেছেন আপনি, আপনি 10টা বেলুন পুরো আবার ডিপ থিঙ্কে গেছে, যে ডিপের দিকে না যায় হালকার উপর ঝাপসা বুঝেন। তো ধরেন আপনি বেলুনের ব্যবসা করতেছেন, ঠিক আছে স্যার। এখন খেয়াল করেন, বেলুন আগে আপনি 10টা উৎপাদন করলে শ্রমিকের মজুরি ছিল 5 টাকা। আমার কথা বুঝছেন? তার মানে কি বেলুন বেচে আপনি কি করবেন স্যার, এই মানে মানে 10টা বেলুন বেচে, আমার কথা বুঝছেন, 10টা বেলুন বেচে আপনি 5 টাকা উড়াইতে চাইতেছেন। 10টা বেলুন বেচে আপনি কি উড়াইতে চাইতেছেন? 5 টাকা, কারণ আপনার মজুরি হয়েছে এত টাকা, বা আপনি 5 টাকার বেশি উড়াইতে চাইতেছেন, ধরেন 6 টাকা, 1 টাকা তো নিজের লাভ রাখতে হইব। আমার কথা বুঝছেন? এখন আপনি যদি শ্রমিকের মজুরি বাইরে হয়ে যায় 10 টাকা, খেয়াল করেন, তার মানে কি আপনি 10টা বেলুনই কি আপনি 10টা বেলুন উৎপাদন করতে পারবেন? এখন একটু চিন্তা করেন তো, আপনি 10টা বেলুন উৎপাদন করতে পারবেন? কারণ আপনি আগে 5 টাকা দিয়ে 10টা বেলুন উৎপাদন করতেন, এখন মজুরি বেড়ে গেল, শ্রমিকরা আন্দোলন করে মজুরি বাড়াই দিল। তার মানে কি আপনি বেলুন উৎপাদন কমায় দিতে হবে বাধ্য হয়ে। বেলুন উৎপাদন আগে করতেন 10টা, আগে দেখেন আগে করতেন 10টা, এখন করতে হবে আপনার কয়টা স্যার? 5টা বেলুন উৎপাদন। কিন্তু আপনার 5টা বেলুনই বিক্রি করতে হবে কয় টাকা দামে স্যার? এখন বেশি দামে বিক্রি করতে হবে। আমি কি বুঝতে পারছি স্যার? আমি কি বুঝতে পারছি? আগে যে বেলুন বেচতেন আগে যে বেলুন বেচতেন 6 টাকা, এখন সেই বেলুন বেচতে হবে 10 টাকা। কেন স্যার? কারণ আপনার শ্রমিকের মজুরি তো উড়াইতে হইব। কথা বোঝেন নাই স্যার? তার মানে কি মজুরি বাড়লে মালিক পক্ষের খরচ বাড়ে, এর কারণে বাধ্য এসে কি স্যার যোগান কমায় দেয়। আগে যোগান করতো 10টা, যেটা বাদ দিয়ে এখন সে কয়টা যোগান করতে হবে স্যার? 5টা। অর্থাৎ কি স্যার 10টা থেকে 5টা করতেছে। আমি কি বুঝতে পারছি স্যার? এই যোগানটার কি কিভাবে কমতে পারে মজুরি বাড়া ছাড়া? এই যোগানটা কমতে পারে 2 নাম্বার যোগান শক। যোগান শক মানে কি? যোগান করার জন্য যে উপকরণ দরকার, যেমন আমি বলি বেলুন বানানোর লেগে কি উপকরণ কি লাগে বলেন? সাব্বির বল, বেলুন বানানোর লেগে কি উপকরণ লাগে? কি না লাগে? সাব্বির কবে কি না লাগে? আলো, বাতাস, পানি, পৃথিবীর 7টা উপাদান লাগে নাকি এরকম কোনো কিছু? না স্যার, বেলুন বানানোর জন্য ধরেন কি লিখবো? রাবার লাগে। রাবার, ধরেন আমি রাবার লিখলাম, রাবার। অর্থাৎ কি স্যার, বেলুনের মূল উপকরণ কি? রাবার। রাবার ছাড়া বেলুন হবে না। তো এই জায়গায় রাবারই যদি না থাকে, তার মানে কি আপনি যোগান বাড়াইতে পারবেন? অর্থাৎ কি রাবার মনে করেন ঢাকার মধ্যে পাওয়া যেতেছে না, তাহলে কি যোগান কি কমে যাবো না স্যার? তার মানে আগে যোগান করতেন 10টা, এখন কয়টা করতে হবে বাধ্যতা হয়ে স্যার? কয়টা করতে হবে স্যার? 5টা। আমি কি বুঝতে পারতেছি স্যার? অর্থাৎ রাবার কমে যাওয়ার কারণে বা যোগান শকের কারণে কি যোগান কমে যায়। আমি কি বুঝতে পারতেছি? না বুঝলে বলেন কেউ যে না ভাই আমি এদিকে বুঝি নাই। প্রথম কি মজুরি বাড়লে যোগান কমতে পারে। আরেকটা কি উপকরণ, যে উপকরণটা দিয়ে বানাইতেছেন সেই উপকরণটা না থাকার কারণে কি যোগান কমাইতে পারেন। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ যোগান 10টা থেকে আপনার কি 5টা করতে হবে। উপকরণ আগে ছিল বেশি, আপনি বেশি উৎপাদন করতেন, এখন উপকরণ কমে গেছে, তার মানে কি যোগান আপনার কমে গেছে, অর্থাৎ উপকরণ মাইনাসের দিকে আছে। কথা বুঝছেন? এরা বলে যোগান শক। শক মানে যোগানের সংকট। কথা বুঝছেন? 3 নাম্বারটা কি স্যার? 3 নাম্বারটা হলো অধিক মুনাফা। এটা একটু বুঝাইতে হবে। অধিক মুনাফা। অধিক মুনাফা কি কয়েকদিন আগে বলেন তো কোন দ্রব্যটা নিয়ে সেন্টিগ্রেড হয়েছে? এটা হলো পিএইচ। কোন দ্রব্যটা নিয়ে হয়েছে স্যার বলেন কেউ? পিএইচ। ক্যান্সার স্যার, কারণ একটু খেয়াল করেন স্যার, ওর কাছে পণ্য ছিল 10টা, কিন্তু ওরা ইচ্ছা করে পণ্য কমায় দিছে। কারণ কি স্যার? মানুষের যাতে যোগান বাড়ে, অর্থাৎ মানুষের যাতে আগ্রহ বাড়ে। আমার কথা বুঝছেন? অর্থাৎ মানুষ যদি বেশি টাকা লাভ করতে যায় তখন হাইদা কি করে? যোগান কমায় দেয়। হাইদা যোগান কমায় দেয়। এই দুইটা লেগে প্রাকৃতিক কারণে, এই দুইটা ইচ্ছা করে কমায় না। আর লাস্টেরটা কি স্যার? নিজের ইচ্ছাই কমায়, অধিক লাভ করতে চাইলে। আমি কি বুঝতে পারছি? না বুঝলে বলেন। কেউ যদি না বুঝেন দেখা যায়। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন, আমার একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন, কারণ ওই যে আমার মামা কল দিতে আছে, তো একটু ওয়েট করেন স্যার। ওই যে বললাম স্যার একটু ঘটনা ঘটছে ঘরের মধ্যে, তো এই কারণে স্যার আমি আবার মার মোবাইলটা নিয়ে ক্লাস করতেছি, তো স্যার একটু আমি এটা বুঝে তারপর আমি আপনাদের মনে করবার এদের দিতে হবে জিনিসটা। কথা বুঝতে পারছি স্যার? এই কারণে হয়তো বা কল দিছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। এখন দেখা যায় আমারে বললেন, হ্যাঁ দেখা যায় স্যার, এখন দেখা যায়, দেখা যাইতেছে তো। আচ্ছা স্যার, তো এই জায়গায় 3 ভাবে কি স্যার? 3 ভাবে যোগান কমতে পারে। একটা কি মজুরি বাড়লে, আর একটা কি যোগান শকের কারণে, আর একটা কি আপনি বেশি লাভ করতে চাইলে তখন হাইদা যোগান কমায় দেন। আমার কথা বুঝছেন? এখন বলেন তো এই জায়গায় চাহিদার উপর কোনো প্রভাব পড়ছে? অর্থাৎ চাহিদা বেটার, ক্রেতারা কি কম কিনতে চাইতেছে? এখন সমস্যা কার স্যার? বিক্রেতার। এখন সমস্যা কার স্যার? বিক্রেতার। তাহলে এই জায়গায় চাহিদা কি স্যার? স্থির। চাহিদা কি স্যার বল? চাহিদা স্থির। অর্থাৎ চাহিদা এখন 10 জন 10 জনই বিক্রি করতে চাইতেছে, মানে 10 জন 10 জনই কিনতে চাইতেছে। চাহিদার মধ্যে কোনো সমস্যা নাই। ওই যে বললাম চাহিদা স্থির থাকলে এরকম সমানই থাকে, যোগান স্থির হলে সমান লম্বালম্বি হয়ে যায়। কথা বুঝছেন? এখন ধরেন যোগান অর্থাৎ বিক্রেতা, খেয়াল করেন স্যার, বিক্রেতা আগে ওই যে বললাম স্যার 10টা পণ্য বিক্রি করতো, ঠিক আছে? বিক্রেতা 10টা পণ্য বিক্রি করতো,
কথা বুঝছস? তার মানে 10টা পণ্য কয় টাকায় বিক্রি করতো একটু আগে বলছি স্যার, 5 টাকা দামে বিক্রি করতো বা 6 টাকা দামে বিক্রি করতো। ঠিক আছে, কথা বুঝছেন? এখন এই তিনটার মধ্যে একটা ঘটনা ঘটছে, হয় মজুরি বেড়ে গেছে গা, না হলে যোগান শখ হয়েছে, পণ্যের উপকরণ নাই, না হলে কি অধিক লাভ করতে চেতেছে, তাই কি বাধ্য হয়ে যোগান কমাই দিব। আচ্ছা যোগান কমাইলে যোগান রেখাটা নিচে যায় না উপরে যায়? আনিকা বল, যোগান কমলে বাড়ে মানে নিচে যায় না কমে? বলেন কি নিচে যায় না কমে যায়? বলেন নিচে যায় না উপরে যায়? উপরে যায়। যোগান কমলে উপরে যায়, উপরে যায়। যোগান কমলে কই যায় স্যার? উপরে যায়, এটাই বলছি। তাহলে যোগান কইমা কয়জন করছে স্যার একটু খেয়াল করেন। যোগান কমায় কি 10 টাকা সে কয়টা করছে? 5টা করে ফেলছে। আমি কথা বুঝতে পারছি স্যার? আগে যোগান ছিল 5টা, কিন্তু এই 3টার একটা কারণের কারণে কি হয়েছে স্যার? সে যোগান কমায় কি 5টা করে ফেলছে। 10টা থেকে কয়টা ব্যস্ত আছে স্যার? 5টা। তার মানে কি স্যার উপরের দিকে তাকান তো, দাম বাড়বে না কমবে? প্রথম দিকে সে 5টা পণ্য বিক্রি করতো, এখন কি দাম বাড়বে না কমবে? অবশ্যই দাম কম। দাম কি বাড়বে না কমবে? আমি মুখ দিয়ে কমবে বলছি, দাম বাড়বে। দাম কি হবে স্যার? বাড়বে। কারণ স্যার বেশি দামে সে বিক্রি করতে চাইতেছে। আগে সে 5 টাকা করে বিক্রি করছে, এখন কি স্যার অল্প পণ্য বেশি দামে বেচতে চাইতেছে। কথা বলছেন স্যার? আর এর কারণে দেখেন দাম বাড়ছে মানে কি, এই যে আমাদের মিটারের এই জায়গায় পরিবর্তন হয়েছে, দাম বাড়ছে। আর কি এদিকে কি স্যার, তাহলে যোগানও বাড়বে, অর্থের মূল্যও কি স্যার কমবে। আমার কথা বুঝছেন? অর্থাৎ এই মিটারের মধ্যে যে কোনো এক জায়গায় নাড়া দিলে কি, তার মানে কি স্যার যোগান বৃদ্ধিজনিত, বা এই জায়গায় কি বলতে পারি স্যার, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? এই জায়গায় বলি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি লেগে স্যার যদি যোগান কমে যাওয়ার কারণে, যোগান কি হয় স্যার কমে যায়। যোগান কমে গেলে কি দাম 5 টাকা থেকে কত হয়ে যাবো গা স্যার? দাম কত হয়ে যাবো স্যার? দাম 10 টাকা হয়ে যাবো। এটার কি বলে স্যার? যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। না বুঝলে বলেন যোগান বলে যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কথাটি একটু পেঁচালেছিলাম, ক্লিয়ার? না বুঝলে বলেন স্যার। আনিকা বুঝছেন কি বলেন নাই? বোঝেন নাই বলেন। আচ্ছা নাই, তাহলে স্যার একটু খেয়াল করেন, প্রিয়া বুঝছেন, সাব্বির বুঝছেন। তাহলে যোগান বৃদ্ধিজনিত মুদ্রা, যোগান বলে যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? আমি এখন সংজ্ঞা যদি দেই, যদি বিক্রেতার কোনো কারণে ব্যয় বৃদ্ধি পায়া যোগান হ্রাস ঘটে। আবার বলি দেখেন, বিক্রেতার কোনো কারণে ব্যয় বাইরে কি হয় স্যার? যোগান হ্রাস ঘটে, যোগান হ্রাস ঘটে, এর ফলে দাম বৃদ্ধি ঘটে। এই কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে কি বলে স্যার? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আমি একবারে ঘাইটা ওইটা বললাম, যদি কি স্যার, যদি যোগান, যদি যোগান হ্রাস ঘটে, মানে ওই ব্যয় বৃদ্ধির ফলে কথাটা লিখলাম না। আচ্ছা লেখেন, যদি ব্যয় বাড়ার কারণে, যদি ব্যয় বাড়ার কারণে কি হয়েছে স্যার? যোগান হ্রাস ঘটছে। যোগান রেখে কি হয়েছে স্যার? যোগান হ্রাস বা কমেছে, যোগান কমে, এর ফলে, এর ফলে কি হয় স্যার? দাম বাড়ে, দাম বাড়ে, এবং এই দাম বাড়াকে কি বলে স্যার? বাড়াকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বৃদ্ধিজনিত, তারা ওরা লাগতেছে জনিত মুদ্রাস্ফীতি বলে। আমি কি বুঝতে পারছি? না বুঝলে বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। এই টপিকটা শেষ, আর আর 5 মিনিট কথা বলবো, আমার টপিক শেষ। ঠিক আছে, মুখে মুখে বলে দিব স্যার। এটা কি স্ক্রিনশট নেন প্রিয়া? আচ্ছা মুখে বলবো স্যার, ওইটা তো দেওয়াই আছে ক্লাসগুলা, তো যেটা করানোর সেটা আমি বলবো স্যার। 5 মিনিট বলে, এটা স্ক্রিনশট নিছেন? প্রিয়া আছে না গেছে? আচ্ছা সাব্বির তুই দে। আচ্ছা নিচে পিয়া আত্মার মতো, হ্যাঁ নিচে নিচে নিচে, উই আর অ্যালাইভ, উই আর অ্যালাইভ। আচ্ছা স্যার কাজের কথা আসি, এটা একটু মুছি। হ্যাঁ আচ্ছা স্যার, পরেরটা আমি একটা লিখলাম স্যার। তাহলে আমি 2টা মুদ্রাস্ফীতি পাইলাম স্যার। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই যে এটা এমন ছিল। আর যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি স্যার? এটা এমন ছিল উপর দিকে। কথা বুঝছেন স্যার? এটা চাহিদা, এটা কি যোগান। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা যাই হোক স্যার, গেল স্যার। পরেরটা কি? সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি। মুখে মুখে বলি, একটা মুদ্রাস্ফীতি হইলে সময় ভিত্তিক শান্তিকালীন। শান্তিকালীন মানে কি স্যার? খেয়াল করেন, শান্তিকালীন আমি খালি বলবো মুখে মুখে। তো শান্তিকালীন কাকে বলে স্যার? ধরেন যুদ্ধবিরতি সময়। যুদ্ধবিরতি কি স্যার? কোনো দেশে যুদ্ধ লাগছিল, হঠাৎ করে কি যুদ্ধবিরতি করছে, ভাই আমরা মারামারি করুম না। তাহলে এতদিন যুদ্ধের পর মানুষের কি শান্তি ফিরে আসবো। এই সময় মানুষের কাছে সম্পদ বাইরে যেতে পারে, আর এই কারণে যে মুদ্রাস্ফীতি বাড়ে, কারণ আমরা জানি সম্পদ বাড়লে কি অর্থের যোগান বাড়বে। এদিকে তাকাই, পি দাম বাড়বে না স্যার, কি বাড়বে স্যার? অর্থের যোগান বাড়বে। আর এই কারণে কি মুদ্রাস্ফীতি সৃষ্টি হইতে পারে। আমি কি বুঝতে পারছি? গেল একটা শান্তিকালীন সময়। আরেকটা হইলে কি স্যার? যুদ্ধকালীন সময়। এখন বলবেন ভাই যুদ্ধ সময় মানুষ তো ফকির হয়,
তাহলে এটা আবার কেমন মুদ্রাস্ফীতি? এটা মুদ্রাস্ফীতি লেগে ধরেন যুদ্ধকালীন সময় আপনি একটা জনপ্রিয় সেলিব্রিটি দেশ, তো আপনি যুদ্ধের বিপদে পড়ছেন, তখন সবাই মিলে আপনার ত্রাণ দিল, এমন ত্রাণ দিয়েছে আপনার দেশের জিডিপির থেকে বেশি হয়ে গেছে, মানে আপনি যে ইনকাম করতেন দেশের ওদিক থেকে কি বেশি ইনকাম করে নিয়েছেন মানুষের দান খয়রাতে, তাহলে ওই সময় যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় ওই সময় যোগান বাড়তে পারে, ওইটারে কি বলে স্যার? যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি বলে, অর্থাৎ দান খয়রাতের কারণে। আরটা হলো যুদ্ধের পরবর্তী সময়, যুদ্ধের পরবর্তী সময় পরবর্তী, একটা হলো কি যুদ্ধের বিপরীত মানে বিরতি ঘটলে, আরেকটা কি যুদ্ধের সময়, আরেকটা কি যুদ্ধের পরবর্তী সময়। যুদ্ধের পরবর্তী সময় কি আপনি কোনো দেশ জয় করলেন, জয় করলে কি দেশের সম্পদ তো আছেই, আবার অন্য দেশের সম্পদও কি ভোগ করবেন, তাহলে কি স্যার এটা যুদ্ধ কি যুদ্ধের পরে যে সম্পদ বাড়ার কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে কি বলে স্যার? যুদ্ধের পরবর্তী মুদ্রাস্ফীতি বলে। আমি কি বুঝতে পারছি? না বুঝলে বলেন। বুঝতে পারছি? পরেরটা লেগে আওতাযুক্ত মুদ্রাস্ফীতি। আওতা মানে কি স্যার? এটা কত দূর গেছে? একটা লেগে দেশীয় বা জাতীয় মুদ্রাস্ফীতি। জাতীয় মানে কি? যে মুদ্রাস্ফীতি একটা দেশের মধ্যে থাকে তাকে বলে জাতীয় মুদ্রাস্ফীতি, আর যে মুদ্রাস্ফীতি পুরো দেশ না পুরো বিশ্বের মধ্যে চলতেছে, যেমন শেখ হাসিনা বর্তমানে বলতেছে এটা আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি, কিন্তু আমরা দেখতেছি এটা জাতীয় মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক, কথা বুঝছেন? আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি কি? শেখ হাসিনা বলতেছে পুরো বিশ্বেটা মুদ্রাস্ফীতি হইতেছে, তাই কি আমাদের দেশেও সবাই গরিবের মধ্যে পড়তে পারে, কিন্তু আমরা দেখতেছি কি এটা শ্রীলঙ্কার মতন দেশীয় মুদ্রাস্ফীতি। যাই হোক স্যার, বুঝতে পারছেন? আরেকটা মুদ্রাস্ফীতি কি স্যার? এখন বলি স্যার, নিয়ন্ত্রণের ভিত্তিতে মুদ্রাস্ফীতিরে ভাগ করছে স্যার। নিয়ন্ত্রণের ভিত্তিতে মুদ্রাস্ফীতিরে কাকে ভাগ করছে দেখেন, টাপার টাপ তুলতে থাকবেন, আমার লেখা শেষ হলে বুঝবেন। একটা হইলো গিয়া স্যার খেয়াল করবেন, একটা হইলো অবাধ মুদ্রাস্ফীতি। অবাধ মানে কি? সরকার এর জন্য কোনো প্ল্যান নেয় নাই, অর্থাৎ এই মুদ্রাস্ফীতিরে থামানোর লেগে কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই, এটা বলে অবাধ মুদ্রাস্ফীতি। আরেকটা মুদ্রাস্ফীতি কি? অবদমিত। অবদমিত মানে কি? দমিত, বুঝছেন স্যার? অবদমিত লেগে সরকার বাধা দিছে, বাধা দেওয়ার পরেও মুদ্রাস্ফীতি ঘটতেছে। যেমন বর্তমানে বলতেছে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে, চাষবাস বাড়াইতেছে, এরপরও মুদ্রাস্ফীতি হইতেছে, এটা বলে অবদমিত মুদ্রাস্ফীতি। আর কয়েকদিন আগে ছিল অবাধ মুদ্রাস্ফীতি, কারো কোনো কর্ণপাতি ছিল না, বাড়লে বাড়ুক, কথা বোঝেন নাই স্যার? অর্থাৎ কি স্যার, যদি যে মাথা ব্যথা নাই যেটা মুদ্রাস্ফীতি নেই এটা বলে অবাধ মুদ্রাস্ফীতি, আর যেটা নিয়ে মাথা ব্যথা আছে কিন্তু ঠেকাইতে পারতেছে না এটা কি বলে স্যার? অবদমিত মুদ্রাস্ফীতি বলে। আমি কি বুঝতে পারছি? গেল স্যার। পরেরটা হইল গিয়ে মুদ্রাস্ফীতি নিয়োগের ভিত্তিতে। নিয়োগের ভিত্তিতে মুদ্রাস্ফীতি দুই প্রকার। একটা হইল গিয়ে কি স্যার? প্রকৃত মুদ্রাস্ফীতি। প্রকৃত মানে কি? যেটা আমরা এইমাত্র শিখলাম চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটা কি স্যার? প্রকৃত মুদ্রাস্ফীতি। আরেকটা হইল গিয়ে বাধাজনিত মুদ্রাস্ফীতি, কি যেটা আমরা অবাধ মুদ্রাস্ফীতি, অবদমিত বললাম, বাধাজনিত। অর্থাৎ সরকার বাধা দেওয়ার পরেও যে মুদ্রাস্ফীতি হয় এটা কি বলে? বাধাজনিত মুদ্রাস্ফীতি। নিয়োগের ক্ষেত্রে যায়, কথা বুঝতে পারছি স্যার? লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট গতি। গতি অনুযায়ী জায়গাটা লেখার জন্য এভাবে লিখি, গতি। গতিজনিত মুদ্রাস্ফীতিরে স্যার অনেক সময় স্যার কোনো সংখ্যা দেয় না, আপনার বুঝে নিতে হবে। দুইটা যদি দেওয়া থাকে, হয় আপনার সংখ্যা দিয়ে দিব, নাহলে কি কম্পেয়ার করে দিব। কম্পেয়ার মানে কি স্যার? দুইটার মধ্যে তুলনা করার জন্য আরেকটা চিত্র দিয়ে দিব, অর্থাৎ দুইটা চিত্রের মধ্যে বলবে যে এটা কোন মুদ্রাস্ফীতি। যেমন এই জায়গায় একটা মুদ্রাস্ফীতির চিত্র দিয়ে আপনার বলবে এটা কোন মুদ্রাস্ফীতি, আরেকটার ভিতরে কি যেমন এটার মধ্যে বলে দিবে এভাবে যেটা কোন মুদ্রাস্ফীতি, চিত্র দেখা বুঝতে হবে। কিন্তু আপনি যদি একটা যদি দিয়া দেয় তাহলে আপনি কেমনে বুঝবেন এটা কোন মুদ্রাস্ফীতি? অর্থাৎ আমি তিনটা বলি তারপর বুঝবেন। গতি দিয়ে কি বোঝায়? আমার কথা শুনতেছেন সবাই? আছেন? গেছেন? তো গতি মুদ্রাস্ফীতি চার প্রকার। কয় প্রকার স্যার? চার প্রকার। এটা ইম্পর্টেন্ট, এটা মাথা রেখেন। চার প্রকার। এক নাম্বারটা হইল গিয়া স্যার গয়রাগুড়ি বা হামাগুড়ি। পরেরটা হইল গিয়া স্যার দুই নাম্বারটা হইল গিয়া কি স্যার? দুই নাম্বারটা হইল গিয়া ওয়াকিং। কি বলে স্যার? ওয়াকিং মানে কি? হাঁটা। একটা হইল গিয়ে হামাগুড়ি, গয়রাগুড়ি করতেছে, আর একটা ওয়াকিং বা হাঁটা বা পদসঞ্চারিত যেটা বলে। আর তিন নাম্বারটা হইল গিয়ে কি স্যার? দৌড়ানো। মানে কি? প্রথম আপনি জন্মের পর ঘোরাঘুরি করতেছেন, পরে কি হাঁটা শুরু করছেন, পরে কি দৌড়ান শুরু করছেন, এটারে কি বলে স্যার? রানিং। রানিং বাংলাতে এটারে কি বলছে স্যার? রানিং। এটারে বাংলাতে বলছে ধাবমান। কি বলে স্যার? ধাপরমান না স্যার, ধাবমান। ধাবমান মানে কি? দৌড়াইতেছে, কথা বুঝছেন? চার নাম্বারটা কি স্যার? চার নাম্বারটা হইল গিয়ে স্যার উৎফুল্ল বা লাফ, কথা বুঝছেন? বা হাইপার, যেটা ইংরেজিতে বলে কি? হাইপার বা গুলিপিং, মনে এরকম নাম দেওয়া আছে। নাম কি দেওয়া আছে? এটা বলে কি? গ্যালোপিং। গ্যালোপিং, হাইপার। চিত্র দিয়ে বোঝাই, খেয়াল করেন। আপনি চিত্র দিয়ে বুঝলে বুঝবেন, সুন্দর কিউটভাবে বুঝবেন। শুধু বুঝবেন না, কিউটভাবে বুঝবেন। ধরেন এই জায়গায় দাম দিলাম, ঠিক আছে? ওই মা সোনা গো, আচ্ছা ধরেন এই যে দাম, কথা বুঝছেন স্যার? ডি, এটা দাম। এখন একটু খেয়াল করেন স্যার, দ্রব্যের দাম ছিল, খেয়াল করেন, চাহিদার কারণে বুঝাইতেছি স্যার। এখন যোগান ঠিক আছে, যোগান স্থির ধরে নাই। ধরেন চাহিদার কারণে প্রথম দ্রব্যের দাম ছিল কত? 5 টাকা, কথা বুঝছেন? তারপর দ্রব্যের দাম বৃদ্ধি পাইছিল গিয়া এই জায়গায় চাহিদা পরিবর্তন হওয়ার কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পাইছে 5 টাকা 50 পয়সা। 5 টাকা 50 পয়সা। আচ্ছা, এই মুদ্রাস্ফীতি কারো গায়ে লাগবে? অবশ্যই গায়ে লাগবে না। 50 পয়সা মানুষ চোখের পাত্তা দিয়ে দিবে। 50 পয়সা কি তোর আরো 1 টাকা বেশি দিব বললাম।
তো স্যার এই জায়গায় দেখেন দাম বাড়ছে 50 পয়সা, যেটা কি কারো গায়ে লাগবে না, সেটারে বলে কি স্যার হামাগুড়ি মুদ্রাস্ফীতি। বুঝতে পারছি স্যার। পরে কি ওয়াকিং কি স্যার, যে মুদ্রাস্ফীতি স্যার, তো আরেকটা লোক মুদ্রাস্ফীতি যেটাকে আপনার নাড়া দিবে, শিহরিত করবে। যেমন দ্রব্যের দাম ছিল 5 টাকা, 5 টাকাতে হয়ে গেছে ধরেন, দেখছেন স্যার। এখন আমি যদি ফান করে কথা বলি, মানুষ ভাববে যে ফান করে কেন কথা বলে। ভাই 1.5 ঘন্টা ধরে আমি তো ক্লাসে যদি ক্লাস নিতাম বা অনলাইন ছাড়া নিতাম, তাহলে কি আমি বইতাম, পানি খাইতাম, কথা বলতাম, নিজের মধ্যে স্ট্যামিনা আনতাম। আপনারা যেমন ধৈর্য নিয়ে দেখতেছেন, আপনার থেকে আমার কষ্ট হইতেছে, আমি ঘামতে থাকি, রিসেন্ট লাইটটার সামনে বয়ে ঘামতে থাকি, তখন নিজে পরিতৃপ্তি ধরনের লেখা ফান করি। কথা বুঝছেন, আমার মনে অনেক স্ট্রেস থাকে, এরপরও কি আমি একটা ওটা রাগ স্ট্রেস সব কিছু লোকে আপনার লোকে কথা বলি, তখন আমি আছে না অনেক স্ট্রেসে থাকলে বা অনেক আপসেট থাকলে অনেক হাসি, এটা হলো আমার বৈশিষ্ট্য। কথা বুঝছেন। তো একটা মানুষের 5টা দিন 5 রকম যায় না, কথা বোঝেন নাই। আপনাদের ক্লাস করতে মন চাইলো না, আপনারা গেলেন গা, কিন্তু আমি কি করুম, আমার তো ক্লাস নিতে হবে, আমি ওয়াদা দিছি যে। তো আমি হাসি, বাজে কথা বলি, এই কথা বলি, এগুলোরে আপনারা একটা ট্রিট করে আপনারা বলেন, মানে কমেন্টের সময় করেন, তখন খারাপ লাগে। আপনি একটা ক্লাস করে আমার সম্পর্কে আপনার জাজমেন্ট করে ফেললেন, আপনি আমার 2-3টা ক্লাস না করে খারাপ লাগে, তখন খারাপ লাগে। আপনি আমার একটা ক্লাস করে আমি যে বাজে কথা বলছি বা আমি একটা কথা বলছি, অভিনয় করছি, কি ভাই পোলাপাইন স্যার কাজের কথা আসি। 15 মিনিটের ভিডিও বানাইলে তো আমি তো আরও সুন্দর করে পড়াইতে পারতাম। যাই হোক স্যার, কাজের কথা আসি। তো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি এখন পড়া একাইতেছি। তো 5 টাকা থেকে ধরেন, খেয়াল করেন স্যার, 10 টাকা হয়ে গেল গা। তার মানে কি স্যার, এখন আপনার টনক নড়বে যে হাইরে মুদ্রাস্ফীতি ঘটছে। এই জায়গায় আপনি কি টনক নড়ে নাই, তো এটার বলে কি হামাগুড়ি মুদ্রাস্ফীতি। আর এই জায়গায় কি আপনার টনক নড়ছে, এটারে কি বলে স্যার, এটারে বলে ওয়াকিং মুদ্রাস্ফীতি। অর্থাৎ কি এখন আপনার টনক নড়ছে, হাইরে দাম বাড়ছে। আরেকটা মুদ্রাস্ফীতি আছে যেটা কি ধাপার ধাপ বাড়বে, অর্থাৎ কি এক সপ্তাহে 2বার বাড়বে। প্রথম আপনার 5 টাকা দাম ছিল, খেয়াল করেন, পরে হয়েছে 10 টাকা দাম, পরে হয়েছে 20 টাকা দাম। এখন কি আপনার টনক নড়ে গেছে, কাকা আমি শেষ। কথা বুঝেন নাই স্যার, মানে কি এটা ধাপমান, বারবার মুদ্রাস্ফীতি হইতেছে। কথা বুঝছেন। আর উৎফুল্ল মুদ্রাস্ফীতি কি দেখেন, খেয়াল করেন, একটা হইল গিয়া ধাপমান, মানে কি রানিং, যে মুদ্রাস্ফীতি হইলে আপনি কেনার সামর্থ্যের মধ্যে থাকবে, কিন্তু যে মুদ্রাস্ফীতি হইলে কেনার সামর্থ্যই থাকবে না, হাইপার। অর্থাৎ একবারে, যেমন এই জায়গায় দেখেন, একবারে দাম ছিল হইল গিয়া 5 টাকা, এই জায়গায় 5 টাকার দামের জিনিস হয়ে গেল 100 টাকা। তার মানে কি একবারে আপনার কেনার বাইরে, টাটা খতম, বাই বাই, গুড বাই, ব্যাপারটা ওরকম। কথা বুঝছেন স্যার। ওইটারে কি বলা হয় স্যার, হাইপার মুদ্রাস্ফীতি। ক্লিয়ার না? বুঝলে বলেন। এটা হলো মুদ্রাস্ফীতির ধরন বা কীভাবে আগাইতেছে মুদ্রাস্ফীতি। কথা বুঝছেন স্যার? ক্লিয়ার? স্ক্রিনশট নেন। লাস্ট একটা কথা বলবো, শেষ। লাস্ট কথাটা হইল গিয়া মুখের কথা, লেখার কথা না, লেখার কথা বলবো না। লাস্টে হইল গিয়ে প্রত্যাশা। ঠিক আছে, শেষ। স্ক্রিনশট নিছেন? ও আমি ভাই, আমার ভাই গলা শুকিয়ে গেছে গা, বুঝছোস? আমার গলা দেখ ভাঙ্গা জায়গা, আমার থাইরয়েডের প্রবলেম, আমার গলার থাইরয়েডের প্রবলেম। আমি যদি আমার গলা ভাঙ্গা যায় বারবার প্রবলেম, যারা থাইরয়েড আছে তারা জানে। তো প্রত্যক্ষ মুদ্রাস্ফীতি কাকে বলে, প্রত্যাশাজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে, একটা হলো প্রত্যাশিত মুদ্রাস্ফীতি, আরেকটা বলে কি অপ্রত্যাশিত। প্রত্যাশিত মুদ্রাস্ফীতি কাকে বলে জানেন? যে মুদ্রাস্ফীতি আপনি নিজে প্রত্যাশা করেন। ক্যান্সার বলেন তো, প্রায়ই প্রশ্ন আসে, মুদ্রাস্ফীতি হইলে কে লাভবান হয় বলতে পারবেন? মুদ্রাস্ফীতি হইলে লাভবান হয় লেগে যে ঋণ গ্রহণ করে। কারণ কি, সে আগে 1 টাকা ঋণ নিত, এখন কি স্যার সে বেশি ঋণ নিতে পারবে, কারণ কি মানুষের কাছে টাকা বেশি। মুদ্রাস্ফীতি নিলে কে লাভবান হয় স্যার? মুদ্রাস্ফীতি নিলে কে লাভবান হয়? ঋণ যারা গ্রহণ করে তারা লাভবান হয়। আমার কথা বুঝেন নাই স্যার? তো মুদ্রাস্ফীতি কারো কারো প্রত্যাশায় থাকে যে মুদ্রাস্ফীতি হোক, বেশি টাকা পাই। কথা বুঝেন নাই? তে যেটা হইলে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি কাকে বলে? যে মুদ্রাস্ফীতির কারণে সবাই প্রত্যাশা করে, অর্থাৎ এটা এক্সপেক্ট করে যে আমার এই মুদ্রাস্ফীতি হোক, এটা বলে প্রত্যাশাজনিত মুদ্রাস্ফীতি। 2 নাম্বারটা হইল গিয়া যে মুদ্রাস্ফীতি কেউই প্রত্যাশা করে না। যেমন আপনি ধনী ব্যক্তি, এক জায়গায় কাজ করতেছেন, আপনার টাকাটা বাড়লে আপনার লেখা লাভ। কিন্তু যারা গরিব ব্যক্তি, আপনার টাকা বাড়ার কারণে দেশে সকল কিছুর দাম বেড়ে যাবে। কারণ মুদ্রাস্ফীতির জিনিসটাই কি, যদি কোনো কারণে আপনার অর্থের যোগান বাইরে জায়গা, তাহলে আপনি যা গুতাগুতি করবেন বাজারে পরে জিনিসপত্রের দাম বেড়ে যাবো গা, পরবর্তী দিকে অর্থের মূল্য কমে যাবো। কথা বুঝেন নাই স্যার? তাহলে একটা মুদ্রাস্ফীতি সবাই প্রত্যাশা করে যারা ধনী, আরেকটা মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিত, অর্থাৎ কি সবাই চায় না, গরিব শ্রেণীরা। কথা বুঝছেন স্যার? তাহলে মুদ্রাস্ফীতি 2 প্রকার, একটা প্রত্যাশিত মুদ্রাস্ফীতি প্রত্যাশার ভিত্তিতে, আরেকটা কি অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। এটা তো গেল স্যার। এখন আমি বলি মুদ্রাস্ফীতির কিছু কথা বলি, এগুলো থিওরিক্যাল পার্ট। মুদ্রাস্ফীতির কারণগুলা কি কি, কারণগুলা কি কি আমার বলেন। এই এত কিছু বলছি যে বলতেন একটা কি এদিক থেকে দিতে পারেন, প্রকারভেদ থেকেই। একটা কি
অতিরিক্ত নোট ছাপার কারণে, কালোবাজারি, দুর্নীতি, মজুদদার, ব্যয় বৃদ্ধির কারণে, অর্থের মূল্য বাড়ার কারণে, কথা বোঝেন না, অর্থের যোগান হ্রাস করার কারণে, কথা বুঝছেন স্যার? মুদ্রাস্ফীতির কারণগুলো কি আপনি এখন নিজে বানায় দিতে পারবেন। আর কারণ জানলে কি আপনি এটার সমাধানও দিতে পারবেন। মুদ্রাস্ফীতি কেমনে সমাধান করা যায় বল সাব্বির, লাস্ট। আমি আর লিখবো না বোর্ডে কিছু। আসস, মুদ্রাস্ফীতি কেমনে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় স্যার, একটু ইন্ডিং দিই। তাহলে মুদ্রাস্ফীতি কেমনে ব্যয় নিয়ন্ত্রণ করা যায় বা মুদ্রাস্ফীতি কেমনে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে সবাই আছে, সরি। তো মুদ্রাস্ফীতি কীভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়? ব্যয় নিয়ন্ত্রণ করা যায় হইল গিয়া স্যার কি, যেগুলা কারণ সেগুলোর উল্টে দিলে কী হয়ে যাবো স্যার? ব্যয় নিয়ন্ত্রণ করার কারণগুলো যাই না ফেলবো আমরা মোটামুটি। আমি কি বোঝাইতে পারছি স্যার? তো আশা করি বোঝাইতে পারছি স্যার। তো মুদ্রাস্ফীতির আজকের ক্লাসটা এতটুকুই ছিল এবং এর মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতি আপনাদের বোঝাই দিছি। আজ এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।